আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে হচ্ছে যে আজকের ক্লাসে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আজকে আমরা হচ্ছে আরেকটা চমৎকার ক্লাসে চলে আসছি। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আর হচ্ছে তোমার চৌম্বকত্ব, ঠিক আছে? এটার একটা অংশ হচ্ছে বাকি ছিল। আজকের ক্লাসে হচ্ছে আমরা এই অংশটা হলো শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, তো সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা তোমরা আমাদেরকে একটু কষ্ট করে জানাও। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব চ্যাপ্টারটা। তো চলো তাহলে আমরা এই চ্যাপ্টারটা হচ্ছে শুরু করি, ঠিক আছে? ওকে, এই তো আলহামদুলিল্লাহ, তোমরা সবাই কেমন আছো? চলো এই চ্যাপ্টারের বাকি অংশটা আমরা আজকে যে কক্ষপথে ঘূর্ণায়মানরত ইলেকট্রন এখান থেকে শুরু করব। হ্যাঁ, আগের ক্লাসে আমরা এই যেটুকু পর্যন্ত দেখাইছিলাম। ওকে, তাহলে কক্ষপথে ঘূর্ণায়মানরত হচ্ছে ইলেকট্রন। মানে এটা একটু জাস্ট মনে রাখবা যে আমরা তো এটা জানি যে দেখো ইলেকট্রন কি, ইলেকট্রন হচ্ছে একটা চার্জযুক্ত বস্তু। তাহলে একটা চার্জযুক্ত বস্তু যখন এরকম নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তখন কিন্তু ইলেকট্রনের চারপাশেও কি হয়, চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। আজকে ক্লাসটা ছোট ক্লাস, আজকে ক্লাসটা হচ্ছে ঘন্টাখানেকের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা, কারণ এই পরের অংশটা একটু ছোট আছে। যাই হোক, তাহলে চিন্তা করো যে কোনো একটা চার্জযুক্ত বস্তু যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তখন কিন্তু সেই চার্জযুক্ত বস্তুর চারপাশে কি হয়, চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, তাই না? ওকে, তো এখন সেই ইলেকট্রন যদি এরকম জোড়ায় জোড়ায় থাকে, তখন দেখা যায় সেটা হচ্ছে ডায়াচুম্বকত্ব প্রদর্শন করে। অর্থাৎ সকল পদার্থে তাহলে কি আছে, ডায়াচুম্বকত্ব বিদ্যমান রয়েছে, ঠিক আছে? তাহলে সকল পদার্থে কি থাকবে, ডায়াচুম্বকত্ব বিদ্যমান রয়েছে। কিভাবে দেখো, একটা সিম্পল জিনিস চিন্তা করো। ধরো জোড়ায় জোড়ায় ইলেকট্রন আছে। ধরো কক্ষপথে যখন জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, তখন জিনিসটা কি হয় খেয়াল করো। ইলেকট্রন তো একটা চার্জযুক্ত বস্তু, তো এটা বৃত্তাকার কক্ষপথে ঘুরলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তাহলে এখন একটা ঘরে যখন জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, তখন একটা ইলেকট্রন মনে করো তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। কোন দিকে ঘুরতেছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তাহলে একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেখানে একটা মনে করো চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে? আবার এই যে আরেকটা ইলেকট্রন আছে না, আরেকটি ইলেকট্রন মনে করো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে তার জন্য আরেকটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন একটা ইলেকট্রন ঘুরতেছে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটি ইলেকট্রন ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে দুইটা ইলেকট্রনের ঘূর্ণনের দিক বিপরীত হওয়ার কারণে এরা পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী চৌম্বক ক্ষেত্র তৈরি করে। অর্থাৎ দুইটা ইলেকট্রনের হচ্ছে তোমার মানে দিক বিপরীত হওয়ার কারণে একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, ফলে এই দুইটার হচ্ছে তোমার দ্বারা উৎপন্ন যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্র হচ্ছে পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী হয়। তো পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী হওয়ার কারণে একটা আরেকটাকে হচ্ছে ব্যালেন্স করে ফেলে। সো একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেললে তার নিট কোনো চৌম্বকত্ব থাকে না, তার আলটিমেটলি নিট কোনো চৌম্বকত্ব থাকে না। এটাকে আমরা বলি হচ্ছে ডায়া চৌম্বকত্ব, ঠিক আছে? ডায়া মানে এই ক্ষেত্রে নাই, চৌম্বকত্ব নাই, একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলতেছে, ফলে নিট কোনো চৌম্বকত্ব থাকে না, এটাকে ডায়া চৌম্বকত্ব বলে। এটাই আর কি, ঠিক আছে? ওকে, আর কিছু এখান থেকে লাগবে না, বুঝছো? এখান থেকে আর কিছুই আসে না পরীক্ষায়। যাই হোক, একটু খালি এটা মাথায় রাখবা। এখন আসা হচ্ছে এই যে তাহলে একটা কক্ষপথে ঘূর্ণায়মানরত যে ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রনের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের গতির জন্য ইলেকট্রনের একটা চৌম্বক ভ্রামক থাকে। সেই চৌম্বক ভ্রামকের ন্যূনতম মানকে হচ্ছে তোমার বোর ম্যাগনেটন বলা হয়। তাহলে তো আমরা এইমাত্র বললাম যে ইলেকট্রন একটা চার্জযুক্ত বস্তু। তাহলে একটা চার্জযুক্ত বস্তুর চারপাশে এই যে মনে করো তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের একটা কি থাকে, চৌম্বক ভ্রামক থাকে।
বা একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে। এই চৌম্বক ভ্রামকের এই ন্যূনতম মানকে হচ্ছে বোর ম্যাগনেটন বলা হয়। তো একটা ইলেকট্রনের ক্ষেত্রে বোর ম্যাগনেটনের মান হচ্ছে 9.27 × 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আমরা আগের ক্লাসে কিন্তু বলছিলাম যে চৌম্বক ভ্রামকের একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে কক্ষপথে ঘূর্ণায়মানরত ইলেকট্রনের কক্ষীয় গতির জন্য তার বোর ম্যাগনেটনের মান হচ্ছে 9.27 × 10⁻⁴ × 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার আসলে ইলেকট্রনের স্পিন এবং চৌম্বক ক্ষেত্র, এগুলো কিছু প্রমাণ আছে, মানে গাণিতিক ব্যাখ্যা আছে, এগুলো কখনো মেডিকেল ভর্তি পরীক্ষায় লাগবে না। কিন্তু এখানে একটা বেসিক শুধু একটু মনে রাখো যে প্যারাচৌম্বক পদার্থ কি। তাহলে আমরা এইমাত্র জানলাম যে ইলেকট্রনগুলো যখন জোড়ায় জোড়ায় থাকে, ইলেকট্রন দেখো, তাহলে একটু বেসিকটা বোঝার চেষ্টা করো। এটা তো বুঝতেই পারছো যে ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকলে, এগুলো কেমিস্ট্রিতেও আমরা পড়ছি। তাহলে এরকম কক্ষপথে যদি ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে, কক্ষপথে ইলেকট্রনগুলো এইভাবে কি থাকে, জোড়ায় জোড়ায় থাকলে সেটা হচ্ছে ডায়াচুম্বকত্ব প্রদর্শন করে, তাই না? আমরা এইমাত্র পড়াইলাম যে সেটা তখন কি প্রদর্শন করে, ডায়াচুম্বক হিসেবে কাজ করে। কিন্তু ধরো, মানে এখন একটুখানি ইমাজিন করো যে কক্ষপথে মনে করো তোমার সিঙ্গেল ইলেকট্রন আছে, ধরো কক্ষপথে হচ্ছে তোমার সিঙ্গেল ইলেকট্রন আছে। এরকম যদি কক্ষপথে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, তাহলে একটা সিঙ্গেল ইলেকট্রন কিন্তু ধরো এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সেটা কিন্তু এখন একটা চৌম্বক ক্ষেত্র লাভ করছে। এখন এইটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু আর কোনো ইলেকট্রন এখানে নাই, এই ঘরের মধ্যে আর কোনো ইলেকট্রন নাই। সো একটা সিঙ্গেল ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সে একটা চৌম্বক ক্ষেত্র লাভ করছে। তাহলে তখন ওই পরমাণুটার কিন্তু একটা নিট চৌম্বক ক্ষেত্র থাকবে, বুঝছো? তার মানে যদি এরকম সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে সেই সিঙ্গেল ইলেকট্রনের কারণে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন এইটাকে ব্যালেন্স করার জন্য আর তো কোনো ইলেকট্রন নাই এই ঘরের মধ্যে, ফলে সেই পরমাণুটার তখন একটা নিট চৌম্বকত্ব থাকে, বুঝছো? সেই পরমাণুটা তখন কি থাকে, একটা নিট চৌম্বকত্ব থাকে। এই নিট চৌম্বকত্ব থাকলে তখন সেই পরমাণুটাকে তোমার বলা হয় প্যারাচৌম্বক পদার্থ। তাহলে প্যারাচৌম্বক পদার্থ হচ্ছে যাদের সামান্য চৌম্বক ধর্ম আছে, যাদের কি আছে, যাদের সামান্য হচ্ছে চৌম্বক ধর্ম আছে, অর্থাৎ একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলে তার সামান্য একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে সেই পরমাণুর তখন সেই পরমাণুর যে একটা সামান্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই পরমাণুকে তখন প্যারাচৌম্বক পদার্থ বলে। ঠিক আছে, তাহলে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলে এগুলো হচ্ছে প্যারাচৌম্বক পদার্থ। ইজি জিনিস, এগুলো আমরা কেমিস্ট্রিতে পড়ছি, এগুলো লাগবে না এই হাবিজাবি জিনিসগুলা। ভূচুম্বকত্ব বা পৃথিবীর চৌম্বকত্ব এবং এর উপাদান, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে পৃথিবীর চৌম্বকত্ব, 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের পারিবারিক চিকিৎসক ডক্টর গিলবার্ট বিভিন্ন পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে পৃথিবী হচ্ছে একটা চুম্বক, অর্থাৎ পৃথিবী নিজেও একটা চুম্বক। তাহলে সাধারণ চুম্বকের মতো এটারও দুইটা মেরু আছে। পৃথিবী মানে এর দক্ষিণ মেরুটা হচ্ছে কানাডার উত্তর দিকে বুথিয়া উপদ্বীপে এবং উত্তর মেরুটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের দক্ষিণে ভিক্টোরিয়া অঞ্চলে অবস্থিত। মানে রানী এলিজাবেথের পারিবারিক চিকিৎসক, এটা কিন্তু ওই যে কিছুদিন আগে যে রানী এলিজাবেথ মারা গেলেন উনি কিন্তু না, এটা আরো অনেক আগে, বুঝছো? আরো অনেক বছর আগে হচ্ছে 1600 সালের দিকে রানী এলিজাবেথ নামে আরেকটা রানী ছিল ইংল্যান্ডে, তার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো তার একটা পারিবারিক চিকিৎসক ছিলেন ডক্টর গিলবার্ট, তিনি পরীক্ষা দ্বারা প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটা চুম্বক। তাহলে পৃথিবী একটা চুম্বক, এটা প্রথমকে পরীক্ষা দ্বারা প্রমাণ করেন ডক্টর গিলবার্ট। এখন সেই আমরা জানি যে পৃথিবীতে যত চুম্বক আছে সবগুলা চুম্বকের দুইটা মেরু আছে। তাহলে এই যে পৃথিবী নিজেই যে একটা চুম্বক হিসেবে কাজ করতেছে, তাহলে এইটারও কিন্তু দুইটা মেরু থাকবে। এর মধ্যে এটার দক্ষিণ মেরুটা কানাডার উত্তর দিকে বুথিয়া উপদ্বীপে অবস্থান করতেছে, আর ওই ভূচুম্বকের হচ্ছে উত্তর মেরুটা অ্যান্টার্কটিকা মহাদেশের দক্ষিণে হচ্ছে ভিক্টোরিয়া অঞ্চলে হচ্ছে অবস্থান করতেছে। ঠিক আছে, আচ্ছা পদার্থবিজ্ঞানের যে শাখায় তাহলে পৃথিবীর চৌম্বকত্ব এবং এই সংক্রান্ত বিভিন্ন বিষয় জানা যায় তাকে ভূচুম্বকত্ব বা পৃথিবীর চৌম্বকত্ব বলে। আচ্ছা, এখন আমরা ভূগোলে পড়ছি একটা বেসিক, দেখো এই ম্যাপটা একটু দেখো। আমরা ভূগোলে পড়ছি যে পৃথিবীর উত্তর মেরু হচ্ছে এটা, তাহলে পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু হচ্ছে এটা, আর এটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ মেরু হচ্ছে এটা। আর পৃথিবীকে যদি একটা ভূচুম্বক হিসেবে কল্পনা করা হয় তাহলে এই ভূচুম্বকটা হচ্ছে এটা হবে। তাইলে একটু মজার ব্যাপার হচ্ছে সেই ভূচুম্বকের দক্ষিণ মেরুটা তাহলে ভৌগোলিক উত্তর মেরুর দিকে অবস্থান করে, আর ভূচুম্বকের উত্তর মেরুটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে অবস্থান করে। তার মানে জিনিসটা আসলে উল্টা হয়েছে, যেটা যদি ভৌগোলিক উত্তর মেরু আর যদি ভৌগোলিক দক্ষিণ মেরু হয়, তাহলে ভূচুম্বকের দক্ষিণ মেরুটা ভৌগোলিক উত্তর মেরুর দিকে অবস্থান করতেছে, আর ভূচুম্বকের উত্তর মেরুটা ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে অবস্থান করতেছে, উল্টা। ঠিক আছে, আচ্ছা এটা উল্টা কেন? কারণ পৃথিবীতে তুমি মুক্তভাবে
পৃথিবীতে যদি তুমি মুক্তভাবে হচ্ছে একটা দণ্ডচুম্বককে যদি ঝুলায় দাও, দেখবা যে পৃথিবীর সকল দণ্ডচুম্বক উত্তর দক্ষিণ মুখ বরাবর হচ্ছে অবস্থান করে। অর্থাৎ তুমি পৃথিবীর মধ্যে ধরো, এখন যদি আমি একটা ওপেনলি যদি একটা দণ্ডচুম্বক, ধরো আমার এটা একটা দণ্ডচুম্বক, এটাকে যদি আমি ওপেনলি এখন এখানে ঝুলায় দিই, তাহলে এই দণ্ডচুম্বকটা হচ্ছে কোন দিকে মুখ করবে? উত্তর দক্ষিণ দিকে হচ্ছে তোমার মুখ করবে। তাহলে পৃথিবীতে যতগুলা দণ্ডচুম্বককে তুমি ঝুলায় দিবা, সবগুলা দণ্ডচুম্বকই হচ্ছে উত্তর দক্ষিণ মুখ বরাবর হচ্ছে অবস্থান করবে। ঠিক আছে? তাইলে আমার দণ্ডচুম্বকের যেটা উত্তর দিকে অবস্থান করবে সেটা হচ্ছে উত্তর মেরু। ধরো এখন আমি পৃথিবীতে মনে করো যে এই দণ্ডচুম্বকটাকে ঝুলায় দিছি, তাহলে আমার দণ্ডচুম্বকের উত্তর মেরুটা পৃথিবীর উত্তর মেরুর দিকে থাকবে। তাহলে বলো তো কেন আমার দণ্ডচুম্বকের উত্তর মেরুটা পৃথিবীর উত্তর মেরুর দিকে থাকবে? কারণ আমার দণ্ডচুম্বকের যে উত্তর মেরু সেটাকে ভৌগোলিক দক্ষিণ মেরু হচ্ছে আকর্ষণ করে, উত্তর মেরুকে দক্ষিণ মেরু আকর্ষণ করে। তাহলে আমার দণ্ডচুম্বকের উত্তর মেরুকে এই ভূচুম্বকের দক্ষিণ মেরু হচ্ছে আকর্ষণ করে। এখন ভূচুম্বকের দক্ষিণ মেরুটা ভৌগোলিক উত্তর মেরুর দিকে অবস্থান করার কারণে আমার দণ্ডচুম্বকের উত্তর মেরুকে ভূচুম্বকের দক্ষিণ মেরু আকর্ষণ করে, ফলে আমার দণ্ডচুম্বকের উত্তর মেরুটা হচ্ছে উত্তর দিকে মুখ করে থাকে। সেম ভাবে আমার দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুকে ভূচুম্বকের উত্তর মেরু আকর্ষণ করে। এখন ভূচুম্বকের উত্তর মেরুটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে অবস্থান করে, এই জন্য আমার দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুটা এই যে ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে আছে। মানে সোজা কথা হচ্ছে আমি এখন যে একটা চুম্বককে ঝুলায় দিব, সেই চুম্বকের দিকটাকে হচ্ছে আমরা ঠিক রাখছি। এই চুম্বকের যেই দিকটা উত্তর দিকে মুখ করে অবস্থান করে সেটাকে উত্তর মেরু, আর এই চুম্বকের যেই দিকটা দক্ষিণ দিকে অবস্থান করে সেটাকে দক্ষিণ মেরু বলে। তাহলে আমার চুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করবে হচ্ছে ভূচুম্বকের দক্ষিণ মেরু। তাহলে ভূচুম্বকের দক্ষিণ মেরু যেহেতু উত্তর দিকে থাকে, এই জন্য আমার চুম্বকের উত্তর মেরুটা হচ্ছে উত্তর দিকে অবস্থান করতেছে। এবার বুঝছো, এটাকে ঠিক রাখার জন্য উল্টা ধরা হয়েছে ভূচুম্বকটাকে। আবার আমার দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুটা ভূচুম্বকের উত্তর মেরুর দিকে মুখ করে থাকে, দ্যাট মিনস সে ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে মুখ করে থাকে। ঠিক আছে? তার মানে আমার দণ্ডচুম্বকের দিকটাকে ঠিক রাখার জন্য আমরা ভূচুম্বককে উল্টা ধরছি আর কি। এটাই হচ্ছে কাহিনী আর কি, আর কিছু না। ওকে, ঠিক আছে, তাহলে পারা যাবে। তাহলে দেখছো এই যে, তাহলে যেহেতু বিপরীত মেরুতে আকর্ষণ ঘটে, সুতরাং মুক্তভাবে হচ্ছে ঝুলন্ত চুম্বক শলাকা বা সাধারণ চুম্বকের দেখো যে উত্তর এবং দক্ষিণ মেরু যথাক্রমে ভূচুম্বকের দক্ষিণ এবং উত্তর মেরুর দিকে অবস্থান করে। এই জন্য আমরা সাধারণভাবে বলে থাকি যে দেখো, তাহলে ভূচুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরুর দিকে এবং ভূচুম্বকের উত্তর মেরুটা ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে অবস্থান করে। ঠিক আছে? তবে প্রকৃতপক্ষে দেখো, ভূচুম্বকের যে দক্ষিণ মেরুটা এটা কিন্তু সরাসরি ভৌগোলিক উত্তর মেরুর দিকে না, একটু কিন্তু পূর্ব দিকে অবস্থান করতেছে। দেখো, এটা হচ্ছে পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু, আর এটা হচ্ছে ভূচুম্বকের দক্ষিণ মেরু। তাহলে এটা কিন্তু হুবহু এই বরাবর নাই, একটু বাম দিকে সরে আছে। ঠিক আছে? তাহলে দেখো, তবে প্রকৃতপক্ষে ভূচুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরু হতে প্রায় 2500 কিলোমিটার পশ্চিমে, এবং দেখো ভূচুম্বকের যেটা উত্তর মেরু সেটাও কিন্তু দেখো ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে না, একটু দূরে অবস্থান করতেছে, এবং ভূচুম্বকের উত্তর মেরুটা তাহলে ভৌগোলিক দক্ষিণ মেরু হতে 2200 কিলোমিটার পূর্বে অবস্থান করতেছে। তাহলে কি বুঝতে পারতেছো? এটাই হচ্ছে ব্যাপার। তাহলে প্রকৃতপক্ষে ভূচুম্বকের দক্ষিণ মেরুটা ভৌগোলিক উত্তর মেরু থেকে 2500 কিলোমিটার পশ্চিমে অবস্থান করতেছে, এবং ভূচুম্বকের উত্তর মেরুটা ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে 2200 কিলোমিটার পূর্বে হচ্ছে অবস্থান করতেছে। তাহলে এই যে অবস্থান করলে, তাহলে এখন একটু দেখো, তাহলে পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু এই দুই মেরুকে হচ্ছে যোগ করলে, ধরো এই দুই মেরুকে আমি একটা কাল্পনিক রেখা দ্বারা যোগ করছি, তাহলে পৃথিবীর উত্তর মেরুকে যদি ভৌগোলিক দক্ষিণ মেরুর সাথে যদি একটা কাল্পনিক রেখা দ্বারা যোগ করি, তাহলে আমি এখানে একটা রেখা পাচ্ছি। আর ধরো ভূচুম্বকের হচ্ছে উত্তর মেরুকে যদি আমি তার দক্ষিণ মেরুর সাথে যোগ করি, তাহলে সেইখানে আমি আরেকটা রেখা পাচ্ছি। তাহলে এই দুই রেখা পরস্পরের সাথে হচ্ছে 18 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই দুই রেখা পরস্পরের সাথে হচ্ছে প্রায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 18 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পারছো? তার মানে ভৌগোলিক অক্ষের সাথে ভূচুম্বকের অক্ষটা হচ্ছে প্রায় 18 ডিগ্রি কোণ করে অবস্থান করতেছে, একবারে ইজি। অর্থাৎ ভৌগোলিক উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে যোগ করে আমি একটা রেখা কল্পনা করছি, আর ভূচুম্বকের দুই মেরুকে যোগ করে আমি আরেকটা রেখা কল্পনা করছি। তাহলে এই রেখা দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 18 ডিগ্রি। তাহলে ভৌগোলিক অক্ষের সাথে ভূচুম্বক অক্ষ প্রায় 18 ডিগ্রি কোণ করে হচ্ছে অবস্থান করতেছে। এখন দেখো, যেহেতু মুক্তভাবে ঝুলন্ত সাধারণ চুম্বক, যেহেতু মুক্তভাবে তোমার ঝুলন্ত সাধারণ চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যথাক্রমে ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরুর দিক নির্দেশ করে, এই জন্য সাধারণ চুম্বকের উত্তর মেরুকে এই যে দেখো উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ মেরুকে দক্ষিণ সন্ধানী মেরু বলে। তাহলে সংক্ষেপে তাদেরকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বলে। আচ্ছা,
আবার অনেকে ভূচুম্বকের উত্তর মেরুকে হচ্ছে নীল মেরু আর দক্ষিণ মেরুকে হচ্ছে লাল মেরু বলা হয়। এটা আমি মনে রাখতাম দল, দল দিয়ে মনে রাখতাম দল, দতে দক্ষিণ মেরু, লতে লাল। তাহলে ভূচুম্বকের দক্ষিণ মেরুকে হচ্ছে অনেকে লাল মেরু বলে, আর তাহলে উত্তর মেরুকে হচ্ছে নীল মেরু বলে। দল দক্ষিণ মেরুকে লাল মেরু বলে, তাহলে উত্তর মেরুকে হচ্ছে নীল মেরু বলে। তাহলে কি বেসিকটা কি বুঝতে পারতেছো যে আমি যখন একটা মুক্তভাবে তাহলে একটা চুম্বককে ঝুলিয়ে দিচ্ছি, সেই চুম্বকের উত্তর মেরুকে ভূচুম্বকের দক্ষিণ মেরু আকর্ষণ করতেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ভূচুম্বকের দক্ষিণ মেরু যেহেতু উত্তর দিকে থাকে, এই জন্য আমার চুম্বকের উত্তর মেরুটা উত্তর দিকেই থাকে, ঠিক আছে। আবার আমার চুম্বকের দক্ষিণ মেরুকে ভূচুম্বকের উত্তর মেরু আকর্ষণ করতেছে। তাহলে ভূচুম্বকের উত্তর মেরু যেহেতু দক্ষিণ দিকে থাকে, এই জন্য আমার চুম্বকের দক্ষিণ মেরুটা দক্ষিণ দিকেই থাকে। তার মানে আমার চুম্বকটাকে আমি ঠিক রাখছি, সেইটাকে ঠিক রাখার জন্য আমি ভূচুম্বকেরটাকে উল্টা দিক ধরে নিছি, বুঝছো? এই হয়েছে ব্যাপার, আর কিছু না। পারবা? ওকে, ঠিক আছে, আর কিছু দরকার নেই, ঠিক আছে, আর চুম্বকের দরকার নেই। এখন হচ্ছে কিছু রাশি আছে এখানে, একটু রাশিগুলো হচ্ছে আমরা এখন একটু দেখব। তাহলে ভূচুম্বক মেরু, ঠিক আছে। ভূচুম্বক মেরু তো বুঝতেছোই যে পৃথিবীকে যে আমরা একটা ভূচুম্বক ধরতেছি, সেই ভূচুম্বকের হচ্ছে দুই মেরুকে হচ্ছে যোগ করলে আমি যে জিনিসটা পাচ্ছি এটাকে চৌম্বক মেরু বলে। এবার আসো চৌম্বক অক্ষ। চৌম্বক অক্ষ হচ্ছে ওই যে ভূচুম্বকের দুই মেরুর সংযোগকারী কাল্পনিক রেখা, ওটাকে হচ্ছে চৌম্বক অক্ষ বলে। চৌম্বক মধ্যতল কি? ভূচুম্বকের যে চৌম্বক অক্ষ, সেই চৌম্বক অক্ষ দিয়ে যদি আমি একটা উল্লম্ব তল কল্পনা করি, এটাকে চৌম্বক মধ্যতল বলে। জাস্ট টার্মগুলো একটু পড়বা, টার্মগুলো পড়লেই হবে। তাহলে ভূচুম্বকের দুই মেরুকে যদি সংযুক্ত করি, সেই সংযোগকারী রেখাকে হচ্ছে ভূচুম্বকের কি বলে? অক্ষ বলে। আর ভূচুম্বক অক্ষের মধ্যে যদি একটা উল্লম্ব তল কল্পনা করি, সেটাকে হচ্ছে ভূচুম্বকের চৌম্বক মধ্যতল বলে। আর ভৌগোলিক অক্ষ হচ্ছে ওই যে পৃথিবীর যে ভৌগোলিক উত্তর এবং দক্ষিণ মেরুকে সংযোগকারী কাল্পনিক রেখাকে হচ্ছে ভৌগোলিক অক্ষ বলে। আর ভৌগোলিক অক্ষের মধ্য দিয়ে যে উল্লম্ব তল কল্পনা করা হয় তাকে ভৌগোলিক মধ্যতল বলে, ঠিক আছে। এগুলো একটু দেখবা। আচ্ছা, বুঝতেই পারছো যে একবার ইজি জিনিস, ঠিক আছে। ওকে, এবার আসো চৌম্বক দৈর্ঘ্য। তাহলে চৌম্বক দৈর্ঘ্য তো বুঝতেই পারতেছো যে চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে এটা একটা ভেক্টর রাশি। এই চৌম্বক দৈর্ঘ্য ভেক্টর রাশি। এই চৌম্বকের দিকটা হচ্ছে চুম্বকের অক্ষ বরাবর দক্ষিণ হতে উত্তর মেরুর দিকে। চৌম্বক দৈর্ঘ্য, তাহলে চৌম্বক দৈর্ঘ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশির দিকটা কি? এই ভেক্টর রাশির দিকটা হচ্ছে চুম্বকের অক্ষ বরাবর দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে, অর্থাৎ একটা চৌম্বকের দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে চৌম্বক অক্ষ বরাবর ভেক্টরটাকে তোমার বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। মানে ব্যাপারটা তুমি একটু চিন্তা করো, আমি একটু হালকা করে তোমাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করি। ধরো এটা একটা চুম্বক, তাহলে এই চুম্বকের উত্তর মেরু, ধরো এটা দক্ষিণ মেরু, আমি জাস্ট একটা নর্মালি দেখাচ্ছি। তাহলে এই দুই মেরুকে সংযোগকারী যে কাল্পনিক রেখা, এটাকে চৌম্বক অক্ষ বলে। এই চৌম্বক অক্ষের সাথে লম্বভাবে যদি আমি একটা তল কল্পনা করি, সেটাকে হচ্ছে চৌম্বক মধ্যতল বলে, ঠিক আছে। আচ্ছা, দুইটা টার্ম গেল। এখন আসো হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে, তাহলে ধরো আমার চুম্বকের এটা হচ্ছে দক্ষিণ মেরু, তাহলে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে এই যে চৌম্বক অক্ষ বরাবর, চৌম্বক অক্ষ বরাবর চুম্বকের দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যে একটা ভেক্টর কল্পনা করা হয়, সেই ভেক্টরটাকেই তোমার বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। তাহলে চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে চুম্বকের দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে চৌম্বক অক্ষ বরাবর আমি যে ভেক্টর কল্পনা করছি, এটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, ঠিক আছে। এগুলো হচ্ছে ঘটনা। জ্যামিতিক দৈর্ঘ্যটা কি? জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে চৌম্বক দৈর্ঘ্যকে, ঠিক আছে। চৌম্বক দৈর্ঘ্য তো বুঝলাম। আচ্ছা, জ্যামিতিক দৈর্ঘ্য হলো জাস্ট দুইটা মেরুর যোগফল, জাস্ট দুইটা মেরুর দূরত্ব, ঠিক আছে। জাস্ট দুইটা মেরুর দূরত্ব, অর্থাৎ ধরো হচ্ছে তোমার এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর যে দূরত্বটা, এই দূরত্বটাকে তোমার বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। এই দূরত্বটাকে কি বলা হয়? জ্যামিতিক দৈর্ঘ্য। যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যোগফলটাকে, মানে দূরত্বটাকে তোমার কি বলা হচ্ছে? জ্যামিতিক দৈর্ঘ্য বলা হচ্ছে। এখন তাহলে তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া চৌম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্য এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে নরমালি যদি আমি একটা চুম্বক কল্পনা করি, সেই চুম্বকের এই প্রান্ত থেকেই যে এই প্রান্তের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে তোমার বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। কিন্তু তুমি যদি প্র্যাকটিক্যালি যখন প্র্যাকটিক্যালি দেখবা যে এই চুম্বকের উত্তর মেরুটা কিন্তু একেবারে প্রান্তের দিকে না। একটা চুম্বকের উত্তর মেরুটা হচ্ছে ধরো এইখানে অবস্থান করবে, প্র্যাকটিক্যালি চিন্তা করলে একটু ভিতরের দিকে অবস্থান করে। সেম ভাবে একটা চুম্বকের দক্ষিণ মেরুটা কিন্তু এই প্রান্তে অবস্থান করে না, দক্ষিণ মেরুটাও হচ্ছে একটু ভিতরের দিকে অবস্থান করে। তাহলে খেয়াল করে দেখো, প্র্যাকটিক্যালি একটা চুম্বকের উত্তর মেরু একেবারে প্রান্তের দিকে অবস্থান না করে একটু ভিতরের দিকে অবস্থান করে।
সেম ভাবে দক্ষিণ মেরুটা হচ্ছে একেবারে প্রান্তের দিকে অবস্থান না করে একটু ভিতরের দিকে অবস্থান করে। তাহলে এই দুই মেরুর যে দূরত্বটা এটাকে তোমার বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। তাহলে এইটুকু হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য আর এই পুরাটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। বুঝছো? তার মানে চৌম্বক দৈর্ঘ্যটা একটু ছোট হয়, জ্যামিতিক দৈর্ঘ্যটা হচ্ছে একটু বড় হয়। ব্যাস। তাহলে যেহেতু তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে একটু বড় হয়, তাহলে এবার বুঝো চৌম্বক দৈর্ঘ্যকে যদি আমরা জ্যামিতিক দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে এটার মানটা 1-এর থেকে কম পাবো। কেন 1-এর থেকে কম পাবো? কারণ এই যে চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে তোমার ছোট আর জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে বড়। এই যে দেখো চৌম্বক দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত আর জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে পুরাটা। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে বড়, চৌম্বক দৈর্ঘ্য ছোট, এই জন্য ছোটকে বড় জিনিস দিয়ে ভাগ করলে এটা 1-এর থেকে কম আসবে। কত আসবে? 0.85। একটু মনে রাখবা, পারা যাবে। এবার আসা হচ্ছে ভূচুম্বকত্বের উপাদান। তাহলে ভূচুম্বকত্বের হচ্ছে তোমার মোট 3টা হচ্ছে উপাদান আছে, ঠিক আছে? একটা হচ্ছে বিচ্যুতি কোণ, বিনতি কোণ, আরেকটা হচ্ছে আনুভূমিক প্রাবল্য। এটা আমি মনে রাখতাম, বিবি আনো। ওই যে আমরা অনেক সময় বলি না যে অনেক তো হয়েছে, এবার একটা ঘরে বউ নিয়ে আসো, ঠিক আছে? বিবিকে আনো, বিবি আনো। তাহলে বিতে বিচ্যুতি কোণ, বিতে বিনতি কোণ, আনতে হচ্ছে আনুভূমিক প্রাবল্য। বিতে বিচ্যুতি কোণ, বিতে বিনতি কোণ, আনতে হচ্ছে আনুভূমিক প্রাবল্য, ঠিক আছে? আচ্ছা, এবার আসো হচ্ছে তাহলে বিচ্যুতি কোণ জিনিসটা কি? বিচ্যুতি কোণ আসলে হচ্ছে খুবই ইজি, যে পৃথিবীর মধ্যতল আর চৌম্বকের হচ্ছে মধ্যতল, এই দুইটা তল হচ্ছে কখনো মিলে না। কারণ দেখো, ধরো এটা একটা পৃথিবী, তাহলে সেই পৃথিবীর এটা উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, এই দুই মেরুকে যোগ করো। যোগ করলে আমরা কি পাবো? ভৌগোলিক অক্ষ পাবো। সেই ভৌগোলিক অক্ষের সাথে লম্বভাবে তুমি একটা তল কল্পনা করো, সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। আর তুমি যদি একটা মুক্তভাবে যদি একটা চুম্বককে ঝুলায় দাও, একটা মুক্তভাবে চুম্বককে ঝুলায় দিলে সেটা কিন্তু একেবারে উত্তর দক্ষিণ মুখ বরাবর কিন্তু অবস্থান করবে না, ওই যে একটু বাঁকাভাবে অবস্থান করবে। কারণ দেখো, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যেহেতু ভূচুম্বকটা হচ্ছে একটু বাঁকা, বুঝছো? যেহেতু ভূচুম্বকটা একটু বাঁকা, তাহলে তুমি যে চুম্বকটাকে ঝুলাইয়া দিবা সেই চুম্বকটা হচ্ছে একটু বাঁকা থাকবে, কারণ এই ভূচুম্বকটাই কিন্তু তোমার চুম্বককে আকর্ষণ করতেছে। সো ভূচুম্বক যেহেতু একটু বাঁকা, তাহলে তুমি যে চুম্বককে ঝুলাইয়া দিবা ভাই, সেটাও একটু বাঁকাভাবে হচ্ছে অবস্থান করবে, কারণ ভূচুম্বকটাই তোমার চুম্বককে আকর্ষণ করতেছে। সো এটা যদি বাঁকা হয়, তাহলে তোমার চুম্বকটা হচ্ছে একটু বাঁকাভাবে হচ্ছে অবস্থান করবে। তাহলে তোমার চুম্বকটাও যদি একটু বাঁকাভাবে অবস্থান করে, তাহলে তোমার চুম্বকের যে চুম্বক মধ্যতল, সেটা এই ভৌগোলিক মধ্যতলের সাথে তাহলে যেই কোণ উৎপন্ন করে, তাহলে তোমার চুম্বকের চুম্বক মধ্যতলটা এই যে ভৌগোলিক মধ্যতলের সাথে যেই কোণ উৎপন্ন করে, এই কোণটাকে তোমার বলা হয় বিচ্যুতি কোণ, বা এটাকে সংক্রমণ কোণও বলা হয়, ঠিক আছে? তাহলে পৃথিবীর কোন স্থানের দেখো, তাহলে চৌম্বক মধ্যতল আর হচ্ছে ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণকে বিচ্যুতি কোণ, এটাকে থিটা দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। ওকে, তাহলে এখন দেখো ঢাকার বিচ্যুতি কোণ হচ্ছে 1/2 ডিগ্রি পূর্ব। এটা খুবই ইম্পর্টেন্ট, একবার মেডিকেলেও আসছিল, ডেন্টালেও আসছিল, যে ঢাকার বিচ্যুতি কোণ কত? ঢাকার বিচ্যুতি কোণ হচ্ছে 1/2 ডিগ্রি পূর্ব। তার মানে হচ্ছে ঢাকায় হচ্ছে মুক্তভাবে কোনো একটা চুম্বককে ঝুলায় দিলে সেই চুম্বকের চুম্বক মধ্যতল ভৌগোলিক মধ্যতলের সাথে 1/2 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে ঢাকার বিচ্যুতি কোণ 1/2 ডিগ্রি পূর্ব মানে হচ্ছে ঢাকায় একটা মুক্তভাবে একটা চুম্বককে ঝুলাইয়া দিলে সেই চুম্বকের চুম্বক মধ্যতলটা ভৌগোলিক মধ্যতলের সাথে 1/2 ডিগ্রি কোণ উৎপন্ন করে পূর্ব দিকে অবস্থান করে, ঠিক আছে? অর্থাৎ ওই চুম্বকের উত্তর মেরুটা ভৌগোলিক অক্ষের পূর্ব দিকে অবস্থান করে, এই জন্য ঢাকার বিচ্যুতি কোণ 1/2 ডিগ্রি পূর্ব। তার মানে কোণের মান হচ্ছে 1/2 ডিগ্রি, আর ঢাকায় একটা চুম্বকেরকে ঝুলাইয়া দিলে সেই চুম্বকের উত্তর মেরুটা ওই ভৌগোলিক অক্ষের সাথে পূর্ব দিকে অবস্থান করে, এই জন্য এটার 1/2 ডিগ্রি পূর্ব বলা হচ্ছে, ঠিক আছে? এরকম ব্যাপার আর কি। তাহলে এটা একটু মানটা মুখস্থ রাখতে হবে, মেইনলি মানটা পরীক্ষায় আসছে, মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, যে ঢাকার বিচ্যুতি কোণ কত? 1/2 ডিগ্রি পূর্ব। আচ্ছা, এবার আসা হচ্ছে বিনতি কোণ। আচ্ছা, বিনতি কোণ জিনিসটা হচ্ছে, মানে আমি যদি একটা, ধরো এটা একটা জায়গা, এখন একটা জায়গায় ধরো আমি একটা চুম্বককে ঝুলাইয়া দিয়েছি। এখন মজার ব্যাপার হচ্ছে, একটা জায়গায় যদি আমি একটা চুম্বককে ঝুলাইয়া দিই, চুম্বকটা না একটু হেলে অবস্থান করবে, একটু হেলানো ভাবে হচ্ছে থাকবে, এটা পারফেক্টলি আনুভূমিক বরাবর থাকবে না। ধরো আমি যদি এখানে পৃথিবীর সাথে যদি একটা আনুভূমিক রেখা কল্পনা করি, ধরো এটা আমার মনে করো ভূমির সাথে হচ্ছে আনুভূমিক রেখা, তাহলে এখানে যদি কোনো একটা চুম্বককে আমি ঝুলাইয়া দিই, তুমি ওপেনলি দেখবা যে চুম্বকটা কখনো আনুভূমিক রেখা বরাবর অবস্থান করবে না, চুম্বকটা হচ্ছে একটু উপর নিচে অবস্থান করবে। তাহলে বুঝছো?
আমি যদি এখানে মনে করে একটা চুম্বককে যদি ঝুলিয়ে দেই তাহলে চুম্বকটা কখনো পারফেক্টলি হচ্ছে আনুভূমিক বরাবর হচ্ছে অবস্থান করবে না। চুম্বকটা আনুভূমিক বরাবর হচ্ছে অবস্থান না করে সে কি করবে, আনুভূমিক বরাবর অবস্থান না করে সে একটু হেলানোভাবে হচ্ছে অবস্থান করবে। মানে এরকম থাকবে না, সে একটু এইভাবে থাকবে, বুঝছো? এরকম থাকবে না, সে হচ্ছে একটু এইভাবে থাকবে। তাহলে এই যে এইভাবে থাকলে তাহলে সেই জায়গায় আমি যদি আনুভূমিক রেখা কল্পনা করি তাহলে সেই আনুভূমিক রেখার সাথে তাহলে সে যে কোণ উৎপন্ন করবে এই কোণটাকে তখন বলা হয় আবার বিনতি কোণ। তাহলে বুঝছো, এটা হচ্ছে বিনতি কোণ। তার মানে কোন একটা জায়গায় মুক্তভাবে যদি আমি একটা চুম্বককে ঝুলিয়ে দেই সেই চুম্বকটা পারফেক্টলি আনুভূমিক বরাবর অবস্থান করবে না, সেই রকম হেলানোভাবে অবস্থান করবে। তো হেলানোভাবে অবস্থান করার কারণে সেইখানে আনুভূমিক রেখার সাথে যেই কোণ উৎপন্ন হয় সেই কোণটাকে তোমার বিনতি কোণ বা ডেল্টা বলে। তাহলে ঢাকার বিনতি কোণ হচ্ছে 31 ডিগ্রি নর্থ, বুঝছো? তাহলে বিনতি কোণ তো বুঝতেই পারতেছো। তাহলে এবার দেখো ঢাকার বিনতি কোণ হচ্ছে 31 ডিগ্রি নর্থ, দেখছো? তাহলে ঢাকার বিনতি কোণ হচ্ছে 31 ডিগ্রি নর্থ, এটাও কিন্তু মেডিকেলে আসে। তাহলে ঢাকার বিচ্যুতি কোণ হচ্ছে হাফ ডিগ্রি পূর্ব আর বিনতি কোণ হচ্ছে 31 ডিগ্রি নর্থ। আর এটাকে বিনতি কোণ কেন বলে? কারণ এটা একটু নত হয়ে আছে, নিচের দিকে একটু নত হয়ে আছে, তাই না? যে জিনিসটা পারফেক্টলি আনুভূমিক বরাবর নাই, দেখো পারফেক্টলি আনুভূমিক বরাবর নাই, সেটা নিচের দিকে একটু নত হয়ে আছে, এই জন্য এটাকে বিনতি কোণ বলে। তাহলে ঢাকার বিচ্যুতি কোণ হচ্ছে হাফ ডিগ্রি পূর্ব আর ঢাকার বিনতি কোণের মান হচ্ছে 31 ডিগ্রি নর্থ। আচ্ছা, তার মানে এটা বলতে কি বোঝায় যে ঢাকায় একটা দণ্ডচুম্বককে যদি মুক্তভাবে যদি তার ভারকেন্দ্র থেকে ঝুলাই তাহলে সেই দণ্ডচুম্বকের উত্তর মেরুটা আনুভূমিকের নিচের দিকে হচ্ছে ঝুলে থাকবে এবং সেটা চুম্বকের ওই যা মানে ভূমির সমান্তরাল রেখার সাথে 31 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে সোজা কথা, ঢাকায় মুক্তভাবে হচ্ছে একটা চুম্বক শলাকাকে ঝুলিয়ে রাখলে তার উত্তর মেরুটা ওই যে আনুভূমিক রেখার সাথে 31 ডিগ্রি কোণ উৎপন্ন করে নিচের দিকে হচ্ছে অবস্থান করবে। ঠিক আছে, 31 ডিগ্রি কোণ উৎপন্ন করে নিচের দিকে অবস্থান করবে। তাহলে বিনতি কোণের মান 31 ডিগ্রি নর্থ। এবার আসো পৃথিবীর যে দুই মেরু, তাহলে পৃথিবীর দুই মেরুতে হচ্ছে তোমার বিনতি কোণের মান হচ্ছে তোমার 90 ডিগ্রি। আচ্ছা, পৃথিবীর দুই মেরুতে বিনতি কোণের মান কেন 90 ডিগ্রি? কারণ দেখো, বলো আমাদের যে চুম্বক আছে, বলো সেই চুম্বকটাকে কে আকর্ষণ করতেছে? সেই চুম্বকটাকে আসলে কে আকর্ষণ করতেছে বলো তো? ভূচুম্বক আকর্ষণ করতেছে। এখন ধরো তুমি ভূচুম্বকের উত্তর মেরুর দিকে চলে গেছো, তাহলে এরকম উত্তর মেরুতে গেলে তখন ভূচুম্বকের উত্তর মেরুটা তোমার ঠিক নিচের দিকে, তোমার ঠিক মাটির নিচে অবস্থান করতেছে। তাহলে সেই জায়গায় তুমি যদি একটা চুম্বককে ঝুলিয়ে দাও, চুম্বককে মাটির নিচ থেকে আরেকটা শক্তিশালী চুম্বক আকর্ষণ করতেছে, তাহলে তোমার চুম্বক এরকম আনুভূমিক বরাবর থাকবে না, বরং তোমার চুম্বকটা কি থাকবে? তোমার চুম্বকটা এরকম খাড়াভাবে হচ্ছে অবস্থান করবে। কারণ তুমি চিন্তা করো, তুমি মনে করো ঠিক উত্তর মেরুর এই জায়গাটায় তুমি দাঁড়ায় আছো, তুমি যদি উত্তর মেরুর যদি এই জায়গাটায় ভাই দাঁড়ায় থাকো তাহলে এই জায়গাটায় ভূচুম্বকটা ঠিক মাটির নিচে আছে। তাহলে ভূচুম্বকের উত্তর মেরু, একটা জিনিস মাথায় রাখবা যে চুম্বকের মেরুগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ার থাকে হচ্ছে চুম্বকের মেরুতে। সো তুমি যদি ঠিক চুম্বকের উত্তর মেরুর এইখানে যদি দাঁড়ায় থাকো তাহলে এক মাটির নিচে হচ্ছে প্রচন্ড শক্তিশালী একটা চুম্বক কাজ করতেছে। তো সেইখানে যদি তুমি কোনো একটা চুম্বককে ঝুলিয়ে দাও, যেহেতু এই চুম্বকটাকে ঠিক তোমার মাটির নিচ থেকে প্রচন্ড শক্তিশালী চুম্বক আকর্ষণ করতেছে, তোমার চুম্বক কিন্তু এমনি থাকবে না। তোমার চুম্বকের ধরো দক্ষিণ মেরুটা বা উত্তর মেরুটা, যে কোনো একটা মেরু যাকে সে আকর্ষণ করবে সেই মেরুটা কিন্তু এরকম খাড়া অবস্থান করবে। মনে করো তোমার চুম্বকের দক্ষিণ মেরুকে ও আকর্ষণ করতেছে, তাহলে এত শক্তিশালী একটা চুম্বক মাটির নিচ থেকে আকর্ষণ করার কারণে তখন তোমার চুম্বকের দক্ষিণ মেরুটা এরকম খাড়াভাবে হয়ে যাবে। তো খাড়াভাবে অবস্থান করলে তখন বুঝতেই পারতেছো তাহলে সমান্তরাল রেখার সাথে বা আনুভূমিকের সাথে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 90 ডিগ্রি। এই জন্য মেরুতে তোমার বিনতি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হয়। এই সেম জিনিসটা হচ্ছে এখানেও হবে, যে এইখানে তুমি যদি একটা অবস্থান করো তাহলে ঠিক মাটির নিচেই হচ্ছে তোমার ভূচুম্বকের দক্ষিণ মেরু অবস্থান করতেছে। তাহলে ভূচুম্বকের দক্ষিণ মেরু, সরি এখানে হচ্ছে ভূচুম্বকের উত্তর মেরু আছে, তাহলে সেই ভূচুম্বকের উত্তর মেরুটা হচ্ছে তাহলে তোমার চুম্বকের দক্ষিণ মেরুকে হচ্ছে আকর্ষণ করবে। সো মাটির নিচেই যেহেতু এত শক্তিশালী একটা চুম্বকের উত্তর মেরু আছে তাহলে সেটা তোমার চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে। ফলে এই জায়গাটায় তোমার চুম্বকের দক্ষিণ মেরুটা একবারে মাটি বরাবর থাকবে। তার মানে এখানে উৎপন্ন কোণের মানটা কত হবে? 90 ডিগ্রি হবে, অর্থাৎ আনুভূমিকের সাথে তাহলে এক্ষেত্রে উৎপন্ন কোণের মানটা 90 ডিগ্রি হবে। এই জন্য দুই মেরুতে, ভূচুম্বকের দুই মেরুতে অ্যাকচুয়ালি বিনতি কোণের মানটা কত হয়? 90 ডিগ্রি হয়। এটাই বলছে যে তাহলে দুই মেরুতে হচ্ছে বিনতি কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে এবার বুঝতেছো? ইজি বেসিক।
আর বিষুব রেখার বিনতি কোণের মান 0 ডিগ্রি হয়েছে। বিষুব রেখার বিনতি কোণের মান 0 ডিগ্রি হওয়ার কারণ হচ্ছে বিষুব রেখা হচ্ছে একেবারে মাঝখানে। তো একেবারে মাঝখানে থাকলে মাঝখানের পজিশনে যদি যখন একটা দণ্ডচুম্বককে ঝুলাবা মাঝখানে, তাহলে মাঝখানের পজিশনে দেখা যায় সেই দণ্ডচুম্বকের উত্তর মেরুকেও ভূচুম্বক আকর্ষণ করতেছে, দক্ষিণ মেরুকে সে সমানভাবে আকর্ষণ করতেছে। তো বিষুব রেখায় যখন তুমি একটা চুম্বককে ঝুলাইয়া দিবা, সেই চুম্বকের দক্ষিণ মেরুকেও ভূচুম্বক যেই বলে আকর্ষণ করতেছে, উত্তর মেরুকেও ভূচুম্বক একই বলে আকর্ষণ করতেছে। সো দুইটাকে একই বলে আকর্ষণ করার কারণে একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলে। তো ব্যালেন্স করে ফেলার কারণে এটা একবারে হচ্ছে আনুভূমিক বরাবর অবস্থান করে। তাহলে তখন চুম্বকটা আনুভূমিক বরাবর অবস্থান করলে তাহলে সে আনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই জন্য বিষুব রেখায় বিনতি কোণের মান হচ্ছে 0 ডিগ্রি আর 2 মেরুতে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি বুঝছো যে 2 মেরুতে কেন 90 ডিগ্রি? আমি আরেকবার একটু মনে করায় যাই। তুমি যখন একবারে মনে করে যে ভূচুম্বকের মেরুতে নিয়ে যাবা, ধরো এখানে কি অবস্থান করে? এখানে হচ্ছে ভূচুম্বকের দক্ষিণ মেরু অবস্থান করে। তাহলে এই জায়গায় তুমি যদি যাও, তাহলে এই জায়গায় ভূচুম্বকের দক্ষিণ মেরুটা তোমার চুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করবে। তাহলে এত শক্তিশালী একটা চুম্বক তোমার চুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করতেছে আর সে দক্ষিণ মেরুকে বিকর্ষণ করবে। তাহলে তোমার চুম্বকের উত্তর মেরুটা একবারে মাটি বরাবর এখন অবস্থান করবে, কারণ মাটির নিচ থেকেই পাওয়ারটা আসতেছে। তাহলে এই বরাবর অবস্থান করলে তখন আনুভূমিকের সাথে উৎপন্ন কোণের মান কত হবে? 90 ডিগ্রি। এই জন্য 2 মেরুতে বিনতি কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি হয়। আর বিষুব রেখায় হচ্ছে একেবারে মাঝখানে, মানে এই দুইটার একেবারে মাঝখানে হওয়ার কারণে মানে দুই পাশ থেকেই সমান সমান বলে আকর্ষণ করে, ফলে একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলে, ফলে এটা একবারে আনুভূমিক বরাবর অবস্থান করে। আর আনুভূমিক বরাবর অবস্থান করলে এখানে বিনতি কোণের মানটা 0 ডিগ্রি হবে। এই জন্য বিষুব রেখায় 0 ডিগ্রি হয়। ঠিক আছে, পারা যাবে। আর দরকার নাই। এখন আসো পৃথিবীর কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের যে প্রাবল্য, তাহলে পৃথিবীর কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের হচ্ছে তোমার আনুভূমিক উপাংশকে ওই স্থানের হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক প্রাবল্য এবং উল্লম্ব উপাংশকে হচ্ছে ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব প্রাবল্য বলে। তাহলে পৃথিবীর কোন স্থানের তাহলে ভূচুম্বক ক্ষেত্রের যে প্রাবল্য আছে সেই প্রাবল্যের আনুভূমিক উপাংশকে হচ্ছে আনুভূমিক প্রাবল্য আর উল্লম্ব উপাংশকে হচ্ছে উল্লম্ব প্রাবল্য বলে। বুঝতেই পারতেছো? আনুভূমিক উপাংশকে হচ্ছে তোমার হরাইজন্টাল বা এইচ দ্বারা প্রকাশ করা হয় আর উল্লম্ব উপাংশকে হচ্ছে ভার্টিক্যাল বা ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধরো ভূচুম্বক ক্ষেত্রের টোটাল প্রাবল্য যদি আই হয়, দেখো ভূচুম্বক ক্ষেত্রের যদি টোটাল প্রাবল্য যদি আই হয়, তাহলে ভূচুম্বকের ধরো এই যে এই বরাবর হচ্ছে প্রাবল্য কাজ করতেছে। তাহলে সেই ভূচুম্বকের মনে করো বিনতি কোণের মান হচ্ছে ডেল্টা। তাহলে বিনতি কোণের মান যদি ডেল্টা হয়, ধরো এই কোণের মান হচ্ছে ডেল্টা, তাহলে ভূচুম্বকের প্রাবল্য অবস্থান করতেছে এই বরাবর। বুঝছো? তাহলে ভূচুম্বকের প্রাবল্য বা ইন্টেন্সিটি অবস্থান করতেছে এই বরাবর, আর এই যে আনুভূমিকের সাথে তার উৎপন্ন কোণের মান হচ্ছে ডেল্টা পরিমাণ কোণ উৎপন্ন করতেছে। তাহলে এই ডেল্টা হচ্ছে বিনতি কোণ। তাহলে ভূচুম্বকের প্রাবল্যের সাথে বিনতি কোণের মান যদি ডেল্টা হয়, তাহলে দেখো এই কোণের মান হচ্ছে ডেল্টা। তাহলে এখন এই ভূচুম্বকের প্রাবল্যটাকে এখন আমি দুইটা উপাংশে ভাগ করতে পারি। ভেক্টর থেকে পড়ছি, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশ। তাহলে ভেক্টর থেকে কিন্তু আমরা পড়ছি যে আনুভূমিক উপাংশের সাথে অলওয়েজ হচ্ছে কজ হয়, কারণ বেসিক জিনিস তুমি যার সাথে কোণ কল্পনা করবা সেটা কিন্তু অলওয়েজ কি হয়? ভূমি হয়। তার মানে এটা হচ্ছে অলওয়েজ ভূমি। দেখো বেসিক জিনিস, যার সাথে তুমি কোণ কল্পনা করবা সেটা অলওয়েজ ভূমি হয়। আর ভূমির সাথে সবসময় কি হয়? কজ হয়। কারণ ওই যে কবরে ভূত আছে, মানে কজ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, পড়ছো না? তো এই জন্য এইটার সাথে সবসময় কজ থাকবে। তার মানে এই আনুভূমিক উপাংশ এইচ ইজ ইকুয়াল টু হবে আই কজ ডেল্টা। ঠিক আছে? আবার দেখো তাহলে উল্লম্বের সাথে তখন সবসময় কি হবে? সাইন আলফা হবে। কেন সাইন হবে উল্লম্বের সাথে? কারণ লম্বের সাথে সবসময় সাইন হয়। ওই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, যে সাগরে লবণ আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লবণ বাই অতিভুজ, তাই না? এগুলো আমরা জানি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হবে আই কজ ডেল্টা আর ভি ইজ ইকুয়াল টু হবে আই সাইন ডেল্টা। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আই কজ ডেল্টা হবে আর ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই সাইন ডেল্টা হবে। ঠিক আছে, পারা যাবে। যেখানে ডেল্টা হচ্ছে তোমার কিসের মান? যেখানে ডেল্টা হচ্ছে তোমার বিনতি কোণের মান। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই সাইন ডেল্টা হবে আর এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আই কজ ডেল্টা হবে। কারণ ওই যে ভূমির সাথে হচ্ছে কজ হয় আর লম্বের সাথে হচ্ছে সাইন হয়। হ্যাঁ, তো তুমি জানোই অলরেডি। তাহলে আনুভূমিক প্রাবল্য হবে আই কজ ডেল্টা, উল্লম্ব প্রাবল্য হবে আই সাইন ডেল্টা। এগুলো ভেক্টর থেকে আমরা পড়ছি, ইজি জিনিস। আর তাহলে এখন বলো এই দুইটা সমীকরণের মধ্যে, ধর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ।
তাহলে 2 নম্বর সমীকরণকে এখন আমি কি করতেছি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করতেছি। তাহলে 2 কে যদি এরকম আমি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে দেখো আই কাটাকাটি চলে যাবে, দেখো sin বাই cos মানে কি tan হয়ে যাবে, অর্থাৎ tan ডেল্টা হয়ে যাবে। তাহলে tan ডেল্টা ইজ ইকুয়াল টু v বাই h। বুঝছো, এই 2 নম্বর সমীকরণকে এখন আমি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করছি। তো একটু বুঝো, 2 কে যদি 1 দ্বারা ভাগ করি এটাকে এটা দিয়ে ভাগ করলে আই কাটা sin বাই cos মানে হচ্ছে tan ডেল্টা ইজ ইকুয়াল টু v বাই h হবে। তাহলে এই হচ্ছে সূত্র। তাহলে এগুলো একটু মনে রাখবা, আর ভেক্টর থেকে তো আমরা এগুলো জানি। তাহলে tan ডেল্টা ইজ ইকুয়াল টু v বাই h, বা আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে শুধু ডেল্টা ইজ ইকুয়াল টু ট্যানটাকে এই পাশে নিয়ে আসো, ট্যানকে এই পাশে নিয়ে আসলে এটা ট্যান ইনভার্স হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স v বাই h। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র আর কি। ওকে, তাহলে পারা যাবে। তাহলে দেখো রাজশাহীতে ভূচুম্বক ক্ষেত্রের তাহলে আনুভূমিক প্রাবল্য h এর মান হচ্ছে 29 অ্যাম্পিয়ার পার মিটার বের করা হয়েছে। রাজশাহীতে তাহলে ভূচুম্বকের আনুভূমিক প্রাবল্য h এর মান 29 অ্যাম্পিয়ার পার মিটার পরিমাপ করা হয়েছে, এটুকু জানলেই হবে। এখন আসো, এগুলো আসলে আসবে না, বুঝছো, এগুলো ক্যালকুলেটর ছাড়া তুমি বের করতে পারবে না। যদিও সূত্রটা ইজি, যে কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান যদি এত হয়, আনুভূমিক উপাংশ মানে কি হরাইজন্টাল মানে h এর মান দেওয়া আছে, তাহলে বিনতি কোণের মানও দেওয়া আছে, ডেল্টাও দেওয়া আছে, তাহলে বলছো ওই স্থানের হচ্ছে তোমার উল্লম্ব উপাংশের মান কত। তাহলে আমরা এইমাত্র বের করছি যে tan ডেল্টা ইজ ইকুয়াল টু v বাই h, ইজি জিনিস। আচ্ছা, এটা মনে থাকবে কেমনে? এটা মনে রাখার জন্যই যে সূত্রটা কেমনে আসছে তুমি সেটা মনে রাখো, তাইলে তো হয়ে যায়। অনেকে এইগুলো প্যাচ লাগে, ভাইয়া tan ডেল্টা ইজ ইকুয়াল টু v বাই h নাকি h বাই v। সহজ জিনিস, দেখো h কি, h হচ্ছে হরাইজন্টাল বা আনুভূমিক উপাংশ। তুমি চিন্তা করো আনুভূমিকের সাথে সবসময় কি হয়, cos হয়, তাহলে h ইজ ইকুয়াল টু হবে i cos ডেল্টা। কেন cos হয় বুঝতেই পারতেছো, কারণ আনুভূমিকের সাথে আমরা এখানে কোণ কল্পনা করতেছি। ত্রিকোণমিতিতে যার সাথে তুমি কোণ কল্পনা করে এটা কিন্তু অলওয়েজ ভূমি হয়। দেখো এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দেখো যার সাথে কোণ কল্পনা করি এটা কিন্তু ভূমি হয়। আর তাহলে এটা কি লম্ব, তাহলে লম্বের সাথে সবসময় সাইন হয়। চিন্তা করো সাগরে লবণ আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের সাথে হচ্ছে সাইন হয়। আর কবরে ভূত আছে, তাহলে কজের সাথে হচ্ছে ভূত মানে ভূমি হয়, তাহলে ভূমির সাথে হচ্ছে কজ হয়, তার মানে h ইজ ইকুয়াল টু হবে i cos ডেল্টা। আর লম্বের সাথে হচ্ছে সাইন হয়, তাহলে v ইজ ইকুয়াল টু হবে i sin ডেল্টা। ঠিক আছে, আর এখন বাকিটা চিন্তা করো, সাইনকে cos দিয়ে ভাগ করো, তাহলে tan ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে v বাই h। বুঝতেই পারতেছো? ঠিক আছে, এমনি তুমি মনে রাখতে পারো চাইলে। এখন দেখো এখানে মান দেওয়া আছে, তুমি এখান থেকে এখন খালি মান বসাও। tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু h এর মান দেওয়া আছে 89, তাহলে v এর মান বের করতে বলছে। কিন্তু বাকিটা তুমি করতে পারবা না, কারণ tan 60 ডিগ্রির মান হচ্ছে তোমার কত, √3। √3 মান আসলে তুমি আর এখানে এইভাবে বের করতে পারবা না। আচ্ছা, চাইলে বের করতে পারো √3। তাহলে আমি একটু দেখাচ্ছি, এটা শর্টকাট দেখাচ্ছি। এখানে tan 60 ডিগ্রির মান হচ্ছে তোমার দেখো v বাই h, দেখো v বাই h tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এটা একটু মুখস্থ রাখতে পারো, এই √3 মানে হচ্ছে অনেকটা 1.73 আসে। তাও একটু ক্যালকুলেটর চেপে একটু দেখে রাখতে পারো, বাট এই মানটা একটু মুখস্থ রাখবা যে √3 মানটা 1.73 এরকম একটা মান আসে। বুঝতে পারছো? 1.73 এরকম একটা মান আসে হচ্ছে √3 মান। আর বাকিটা তো বুঝতেই পারতেছো যে একটু মুখস্থ রাখলে, এটা একটু যদি মুখস্থ রাখতে পারো পারবা। ঠিক আছে, তাহলে √3 ইজ ইকুয়াল টু 1.73, তার মানে প্রশ্ন মতে 1.73 ইজ ইকুয়াল টু v বাই 89। এখন তুমি বাকিটাকে ওই পাশে নিয়ে গেলে একটা ক্যালকুলেশন করতে পারবা। ঠিক আছে, ক্যালকুলেশন করতে। আচ্ছা, কেমনে করবা দেখো, আমি এটারও একটা টেকনিক আছে। দেখো তাহলে v এর মান হবে 89 ইন্টু 1.73। ঠিক আছে, আচ্ছা এটার একটা টেকনিকটা কি আমি তোমাদেরকে একটু শিখাই দিই। দেখো 89কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 89 হবে। দেখো 89কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 89 হবে। প্লাস সাথে 0.73 কে 89 দিয়ে গুণ করো। দেখো এটাকে কি লেখা যায় যে 89 ইন্টু 1 মানে 89 প্লাস 0.73 ইন্টু 89 লেখা যায় একই জিনিস, যে 89 ইন্টু 1 মানে হচ্ছে 89 প্লাস 0.73 ইন্টু 89 লেখা যায়। কিন্তু এখন 0.73 কে মনে মনে তুমি 0.75 চিন্তা করো। বলো 0.75 মানে কি, 4 ভাগের 3 ভাগ। তাহলে 89 কে তুমি মনে মনে এখানে 90 চিন্তা করো, তাহলে 90 এর 4 ভাগের 3 ভাগ।
90 এর 4 ভাগের 3 ভাগ কত হয়? 90 কে 4 দিয়ে ভাগ করো মনে মনে, কত হয় আগে দেখো। 90 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 22 এর মতো আসে। দেখো 22 4 88, দেখো 22 এর মতো আসে। পারবা? 90 টাকাকে তুমি 4 ভাগে ভাগ করো, 22 টাকার একটু বেশি আসে, তুমি 22 ধরো। 22 টাকা, তাহলে 4 ভাগ করে 3 ভাগ নিবা, তাহলে 22 কে 3 দিয়ে গুণ করো, 66। তাহলে 89 এর সাথে এখন তুমি 66 যোগ করো, দেখো 155 এর কাছাকাছি আসে। দেখো 66 যোগ করো, দেখো 155 হচ্ছে কাছাকাছি আসে। ঠিক আছে, 66 সাথে 89 যোগ করো, তুমি এটাকে 90 ধরো, 90 সাথে 66 যোগ করো, কত হয়? 156। মানে ওই যে 156 কাছাকাছি, মানে 154 দশমিক সামথিং হবে। আমি কি বুঝাইতে পারছি? এমনি কিন্তু ক্যালকুলেশন করতে পারো চাইলে, যে 1.73 কে তুমি ধরবা যে 1 প্লাস 0.73, তাহলে 89 দিয়ে একবার 1 কে গুণ করলে 89 আসবে, প্লাস 0.73 ইন্টু 89। এখন এই 0.73 কে তুমি 0.75 ধরলে একটা সুবিধা হচ্ছে 4 ভাগের 3 ভাগ হয়। আর 89 কে তুমি 90 ধরো, তাহলে 90 টাকার 4 ভাগের 3 ভাগ হচ্ছে 22 টাকার কাছাকাছি। 22 কে তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে 66। ব্যাস, তাহলে 66 সাথে তুমি এখন 90 কে যোগ করো, দেখো 156 বা 154 মতো চলে আসে। পারবা এগুলা? তাহলে এগুলো একটু করে ফেলবা, ইজি জিনিস আছে, আর কিছু দরকার নাই। আচ্ছা, এখন আসো হচ্ছে চৌম্বকের হচ্ছে এরকম দ্বিপল ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্টের মান হচ্ছে m * 2l, সূত্র আর কি এগুলা ভাই, এগুলা কিছুই দরকার নাই। আর চৌম্বক ভ্রামকের এককটা আমরা আগের ক্লাসেও পড়ছি, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার হচ্ছে চৌম্বক ভ্রামকের একক। ঠিক আছে, পারা যাবে, এগুলার থেকে কিছু পড়ার দরকার নাই। 20 বিন্দু, 20 বিন্দু কি? 20 বিন্দু হচ্ছে যেই তাপমাত্রায় কোনো একটা চুম্বকের চুম্বকত্ব হচ্ছে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, তাকে চুম্বকের উপাদানের 20 বিন্দু বলে। অর্থাৎ চুম্বককে যদি আমরা তাপ দেই, চুম্বকের হচ্ছে তোমার চুম্বকত্ব নষ্ট হইতে থাকে, নষ্ট হইতে হইতে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যেই তাপমাত্রায় কোনো একটা চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, সেই তাপমাত্রাকে হচ্ছে 20 বিন্দু বলে। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এবার আসো হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, এগুলো আমরা পড়ছি, এগুলো দরকার নাই। চৌম্বক তীব্রতা, এগুলোর দরকার নাই। চৌম্বক প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা হচ্ছে মিউ। এই মিউ এর সূত্রটা মনে রাখবা, মিউ ইজ ইকুয়াল টু বি বাই এইচ, বা মিউ ইজ ইকুয়াল টু বি বাই এইচ। আমি এটা মনে রাখতাম। মাই বেস্ট হাজব্যান্ড, ধরো মেয়েরা বলতেছে আমার হাজব্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা। ঠিক আছে, আমার হাজব্যান্ড কি পৃথিবীর সবচেয়ে সেরা, তাহলে মাই বেস্ট হাজব্যান্ড। মাইতে হচ্ছে মিউ, বেস্ট মানে কি? বি, হাজব্যান্ড মানে এইচ, তাহলে মিউ ইজ ইকুয়াল টু বি বাই এইচ। মাই বেস্ট হাজব্যান্ড। ঠিক আছে, মিউ ইজ ইকুয়াল টু বি বাই এইচ, একটু মনে রাখবা। এখন আসো যে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, এটার মান হচ্ছে আমরা আগেও পড়ছি যে মিউ নট ইজ ইকুয়াল টু যে 4 পাই ইন্টু 10⁻⁷, ঠিক আছে, ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার। ঠিক আছে, এগুলো আমরা পড়ছি, বা টেসলা মিটার পার অ্যাম্পিয়ার আমরা পড়ছি, কিন্তু এটার এককটা যে চৌম্বক প্রবেশ্যতার একক হচ্ছে তোমার হয় টেসলা মিটার পার অ্যাম্পিয়ার অথবা ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার। কারণ আমাদের নিশ্চয়ই মনে আছে যে টেসলা মানে কিন্তু আবার ওয়েবার পার মিটার স্কয়ার, মনে আছে? টেসলা মানে হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে এই জন্য চৌম্বক প্রবেশ্যতা মিউ এর একক হচ্ছে তোমার টেসলা মিটার পার অ্যাম্পিয়ার অথবা ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে এটা আমরা দেখাইছিলাম, হ্যাঁ, কারণ টেসলা ইজ ইকুয়াল টু ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে তুমি এখানে টেসলার বদলে ওয়েবার পার মিটার স্কয়ার বসায় দাও, তোমার চলে আসবে ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। তার মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷, তাহলে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার অথবা ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। একটু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো দরকার নাই। চৌম্বকায়ন মাত্রা, এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, একটু দেখতে পারো। এগুলো আসলে এখন এক একটা এক এক টার্ম আর কি, এই টার্মগুলো বুঝে আসলে লাভ নাই, বুঝছো? কখনো এগুলো পরীক্ষায় আসে না, খালি সূত্র আসে, এগুলো দরকার নেই। এই জন্য এখন একটা কঠিন জিনিস, এগুলো চৌম্বকের মডেল, এগুলো আমরা হচ্ছে কখনোই পড়িও নাই আসলে। ঠিক আছে, আগে কখনো আমরা পড়িও নাই। এমন যদি হয়তো যে 9 10 একটু পড়ছো, তাও একটা কথা ছিল, আগে পড়িও নাই। সো এই টার্মগুলো দেখার আসলে এরকম দেখে লাভ নাই। ইজি, মানে ইজি বলতে চাইলে সূত্রগুলো, দাগানো লাইনগুলো পড়বা। আচ্ছা, এবার আসো চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগ। তাহলে চৌম্বক মানে সকল পদার্থের চৌম্বক ধর্ম আছে, এবং সকল পদার্থই হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র দ্বারা হচ্ছে কম বেশি প্রভাবিত হয়। তাহলে চৌম্বকের আচরণের উপর ভিত্তি করে আমরা চৌম্বক পদার্থসমূহকে বেশ কয়েকটা ভাগে হচ্ছে ভাগ করতে পারি।
প্যারাচুম্বক তো পড়ায় ফেলছি যে সিঙ্গেল ইলেকট্রন থাকলে হচ্ছে প্যারাচুম্বক, জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকলে হচ্ছে ডায়াচুম্বক। এই ফেরোচুম্বক হচ্ছে যদি শেষ কক্ষপথে হচ্ছে অনেকগুলা বেশি সিঙ্গেল ইলেকট্রন থাকে, যদি শেষ কক্ষপথে হচ্ছে অনেকগুলা বেশি সিঙ্গেল ইলেকট্রন থাকে সেটাকে হচ্ছে তোমার ফেরোচুম্বক বলে। যাই হোক, তাহলে আমরা এখন একটু দেখি তাহলে প্যারাচুম্বকটা কি। প্যারাচুম্বক হচ্ছে ওই যে শেষ কক্ষপথে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলে তাহলে যে সকল পদার্থকে তাহলে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে সেটা চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে, অর্থাৎ একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, এদেরকে প্যারাচুম্বক পদার্থ বলা হয়। যেমন সোডিয়াম, অ্যান্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, তরল অক্সিজেন, অ্যামোনিয়াম, এগুলো হচ্ছে প্যারাচুম্বক, কারণ এগুলোর দেখবা যে শেষ কক্ষপথে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে তুমি চিন্তা করো 3s1 সোডিয়াম, তাই না, 3s1, তাহলে শেষ কক্ষপথে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, এগুলো হচ্ছে প্যারাচুম্বক। ঠিক আছে, তাহলে প্যারাচুম্বক পদার্থের একটু ধর্মগুলো হচ্ছে একটু দেখো, এই ধর্মগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো প্যারাচুম্বক পদার্থগুলো চুম্বক দ্বারা হচ্ছে ক্ষীণভাবে হচ্ছে আকৃষ্ট হয়, মানে সামান্য পরিমাণে আকৃষ্ট হয়। তারপরে কোনো প্যারাচুম্বক পদার্থকে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে বলরেখাগুলো বেঁকে উহার মধ্য দিয়ে যাওয়ার একটা স্বল্প প্রবণতা প্রদর্শন করে। মানে একটা প্যারাচুম্বক পদার্থকে যদি আমি একটা চুম্বক বলরেখার মধ্যে রাখি, যেহেতু প্যারাচুম্বক পদার্থকে হচ্ছে তোমার কি করে, চুম্বক ক্ষেত্র হচ্ছে আকর্ষণ করে, আকর্ষণ করার কারণে প্যারাচুম্বক পদার্থের মধ্যে হচ্ছে চুম্বক বলরেখাগুলো সামান্য বেঁকে যায়, অর্থাৎ চুম্বক বলরেখাগুলো হচ্ছে তোমার প্যারাচুম্বক পদার্থের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে। ঠিক আছে, কারণ যেহেতু চুম্বক বলরেখা হচ্ছে এটাকে আকর্ষণ করবে, আকর্ষণ করার জন্য এই জন্য চুম্বক বলরেখাগুলো এটার ভিতরে প্রবেশ করে একটু সামান্য পরিমাণে। তারপরে প্যারাচুম্বক পদার্থের যে আবেশ বি, সেটা চুম্বক ক্ষেত্র অপেক্ষা একটু বেশি হয়, অর্থাৎ প্যারাচুম্বক পদার্থের আবেশের মানটা বি এর মানটা এইচ এর থেকে হচ্ছে একটু বেশি হয়। তাহলে আমরা একটু আগে পড়ছি যেহেতু প্যারাচুম্বক পদার্থের বি এর মানটা এইচ এর থেকে বেশি হয়, তাহলে তার মিউ এর মানটা হচ্ছে একের থেকে বড় হয়, কারণ আমরা পড়ছি মাই বেস্ট হাজব্যান্ড, তাহলে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে বি বাই এইচ। মাই, ওই যে মাই মানে মিউ, তাহলে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে বেস্ট হাজব্যান্ড মানে বি বাই এইচ। তাহলে দেখো প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে বি এর মানটা এইচ এর থেকে বেশি হয়, তাহলে বি এর মান যদি এইচ এর থেকে বেশি হয় তাহলে ভগ্নাংশের লবের মান বেশি, হরের মান কম, তাহলে সেই ভগ্নাংশের মানটা একের থেকে বেশি হবে, এই জন্য এটা একের থেকে একটু বেশি। তাহলে মিউ এর মানটা এক অপেক্ষা হচ্ছে সামান্য বেশি, আর এই কারণে হচ্ছে বি এর মান, বিটাকে চুম্বক আবেশ বলে। তাহলে চুম্বক আবেশটা হচ্ছে ওই যে আনুভূমিক যে প্রাবল্য, এইচ মানে কি হরাইজন্টাল মানে আনুভূমিক প্রাবল্য, তাহলে প্যারাচুম্বক পদার্থের চুম্বক আবেশ প্যারাচুম্বক পদার্থের আনুভূমিক প্রাবল্যের থেকে একটু বেশি হয়, এই জন্য এটার মিউ এর মান আলটিমেটলি হচ্ছে একের থেকে বেশি হয়। প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে আচরণটা তাপমাত্রার উপরে হচ্ছে নির্ভর করে, তাহলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবার আসো প্যারাচুম্বকের বৈশিষ্ট্য যেটা, ডায়াচুম্বকের বৈশিষ্ট্য ঠিক তার উল্টা, ঠিক উল্টা। তাহলে যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হলে চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে হচ্ছে চুম্বকত্ব লাভ করে, অর্থাৎ যাদেরকে আসলে বিকর্ষণ করে, বিপরীত দিকে চুম্বকত্ব লাভ করে মানে হচ্ছে ওদেরকে আসলে বিকর্ষণ করে চুম্বক ক্ষেত্র দিয়ে, এগুলো একটা ডায়াচুম্বক পদার্থ বলে। বেসিক অলরেডি আমরা পড়ছি যে ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে, ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে হচ্ছে তোমার শেষ কক্ষপথে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, কেমিস্ট্রিতে আমরা পড়ছি শেষ কক্ষপথে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে। যেমন দেখো হিলিয়াম কি 1s2, দেখো আমরা বুঝাইছি একটু আগে বুঝাইছি আমরা, হিলিয়াম হচ্ছে 1s2, তাহলে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকলে ডায়াচুম্বক পদার্থ। ঠিক আছে, তাহলে এগুলো একটু এমনিতেই পারবা, এক্সাম্পলগুলো এমনিতেই পারবা, কারণ এক্সাম্পল যখনই দিবে তোমরা তার শেষ কক্ষপথের ইলেকট্রন বের করার চেষ্টা করবা, দেখবে যে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে। ঠিক আছে, যেমন দস্তা হচ্ছে তোমার কি জিঙ্ক হচ্ছে তোমার কি দস্তা, তাহলে জিঙ্কের শেষ কক্ষপথটা দেখো 4s2 3d10, জোড়ায় জোড়ায় ইলেকট্রন আছে, এগুলো সব ডায়াচুম্বক, পারবা এগুলা। হ্যাঁ, এবার আসলে ডায়াচুম্বক পদার্থগুলোর সাধারণ ধর্ম ইজি, ওই আগেরটার উল্টা। ডায়াচুম্বক পদার্থ হচ্ছে চুম্বক দ্বারা হচ্ছে ওই যে বিকর্ষিত হয়, আর যেহেতু তাহলে এটা চুম্বক দ্বারা হচ্ছে বিকর্ষিত হয়, খেয়াল করে দেখো, এই জন্য ডায়াচুম্বক পদার্থকে যদি আমি চুম্বক বলরেখার মধ্যে রাখি, চুম্বক বলরেখা হচ্ছে এটার থেকে দূরে সরে যায়, কারণ তারা এটাকে বিকর্ষণ করে, বিকর্ষণ করার কারণে এবার চুম্বক বলরেখাগুলো উল্টা কি করবে, এখান থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাওয়ার চেষ্টা করে। তারপরে হচ্ছে ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে উল্টা হয়, ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে তাহলে এবার বি এর মানটা এইচ এর থেকে হচ্ছে ছোট হয়, অর্থাৎ বি ছোট এইচ হচ্ছে বড় হয়, তাহলে ভগ্নাংশের তখন লব ছোট হর বড় হওয়ার কারণে ভগ্নাংশের মানটা তখন একের চেয়ে ছোট হয়ে যায়, অর্থাৎ ডায়াচুম্বক পদার্থের হচ্ছে তোমার চুম্বক প্রবণতার মান হচ্ছে একের চেয়ে ছোট হয়। ঠিক আছে, অর্থাৎ তার বি এর মানটা এইচ এর থেকে ছোট হয়।
আচ্ছা, আর ডায়াচম্বক পদার্থের ক্ষেত্রে যে আচরণটা সেটা তাপমাত্রার উপর নির্ভর করে না, তাহলে ডায়াচম্বক পদার্থের আচরণটা তাপমাত্রার উপরে নির্ভর করতেছে না। ঠিক আছে, এইটুকু জানলেই হবে, আর কিছু দরকার নাই। এবার আসো ফেরোচুম্বক পদার্থ। ঠিক আছে, তাহলে ফেরোচুম্বক পদার্থ হচ্ছে ফেরোচুম্বক পদার্থ এটাও এক ধরনের প্যারাচুম্বক পদার্থ, তবে এদের চুম্বক প্রবেশতার মান হচ্ছে অনেক বেশি এবং এরা চুম্বক দ্বারা হচ্ছে অনেক বেশি আকর্ষিত হয়। আচ্ছা, কেন আকর্ষিত হয় এর কারণ আছে। ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে দেখো, আয়রনের ক্ষেত্রে চিন্তা করো, আয়রনের ক্ষেত্রে দেখো 4s2 3d6, তো 3d6 চিন্তা করো, 3d6 মানে কি আমরা জানি এখানে 5টা ঘর আছে, ডিতে হচ্ছে ঘর আছে 5টা, তাহলে হুন্ডের নিয়ম অনুযায়ী তোমার 6টি ইলেকট্রন কেমনে থাকবে, যে একটা একটা করে প্রবেশ করে, একটা করে প্রবেশ করে, 6 নম্বরটা হচ্ছে এখানে। তাহলে দেখো আয়রনের ক্ষেত্রে দেখো শেষ কক্ষপথের দিকে দেখো 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে 4টা সিঙ্গেল ইলেকট্রন থাকলে তুমি তো বুঝতেছই যে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলেই সেখানে একটা চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে এরকম 4 ঘরে 4টা সিঙ্গেল ইলেকট্রন থাকার কারণে এখানে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এই জন্য এটা ফেরোচুম্বক বলা হয়। তাহলে ফেরোচুম্বক পদার্থ হচ্ছে এক ধরনের প্যারাচুম্বক পদার্থই, ঠিক আছে, বাট এখানে চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে অনেক বেশি, ফলে এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা অনেক তীব্রভাবে হচ্ছে আকর্ষিত হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসো এই ফেরোচুম্বক পদার্থের মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা থাকে। ফেরোচুম্বক পদার্থের মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে এলাকা থাকে, এই ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে একই দিকে থাকে। অর্থাৎ ধরো এটা একটা লোহার টুকরা, তাহলে একটা লোহার টুকরার মধ্যে খেয়াল করে দেখো এইটুকু অংশের যে যতগুলা পরমাণু আছে সেই পরমাণুগুলোর চৌম্বক ক্ষেত্রের দিক মনে করে এইদিকে, এটা মনে করে পুরাটা হচ্ছে একটা লোহার টুকরা, সেই লোহার টুকরার মধ্যে ধরো এইটুকু অংশের চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে একদিকে, আবার এইটুকু অংশের মনে করো চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এইদিকে। ঠিক আছে, এইটুকু অংশের চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এইদিকে। ঠিক আছে, এই ছোট ছোট এলাকাগুলোকে তোমার বলা হয় ডোমেইন বলা হয়। তাহলে ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে তাদের ছোট ছোট কিছু এলাকা থাকে, সেই ছোট ছোট এলাকার মধ্যে তোমার চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে একদিকে থাকে, যেমন এই এলাকার চৌম্বক ক্ষেত্রের দিক এইদিকে, এই এলাকার চৌম্বক ক্ষেত্রের দিক এইদিকে, এই এলাকাটার চৌম্বক ক্ষেত্রের দিক এইদিকে, এই এলাকার চৌম্বক ক্ষেত্রের দিক এইদিকে, একই দিকে থাকে। ঠিক আছে, এই ছোট ছোট এলাকাগুলোকে তোমার বলা হয় চৌম্বক ডোমেইন। তাহলে দেখছো, তাহলে এই ধরনের এক একটা অঞ্চলে হচ্ছে প্রায় 10⁻16 থেকে 10⁻19 সংখ্যক হচ্ছে তোমার পরমাণু বা আয়ন থাকে। ঠিক আছে, এইগুলাকে চৌম্বক ডোমেইন বলা হয়। ওকে, এখন আসো তাহলে যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে তাহলে চুম্বকায়নকারী হচ্ছে তোমার ক্ষেত্রের দিকেই যে শক্তিশালী চৌম্বকত্ব লাভ করে তাদেরকে হচ্ছে ফেরোচুম্বক পদার্থ বলে। ফেরোচুম্বক পদার্থের এক্সাম্পল হচ্ছে ওই যে বলছিলাম কেমিস্ট্রি পড়ানোর সময় বলছিলাম যে ফেল নিশ্চিত ক্যারিয়ারে। ঠিক আছে, কি নিশ্চিত ক্যারিয়ারে? ফেল নিশ্চিত ক্যারিয়ারে। তাহলে ফেল নিশ্চিত ক্যারিয়ারে অর্থাৎ ফেলতে হচ্ছে ফেলতে হচ্ছে ফেরাম। ফেরাম মানে কি? আয়রন। দেখো ফেল মানে কি? ফেরাম। ফেল মানে আয়রন, নিশ্চিত মানে নিকেল, ক্যারিয়ার মানে কোবাল্ট। তাহলে নিশ্চিত মানে নিকেল, ক্যারিয়ার মানে কোবাল্ট, ফেল মানে ফেরাম মানে আয়রন। তার মানে লোহা, নিকেল, কোবাল্ট হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। ঠিক আছে, আচ্ছা ফেরোচুম্বক পদার্থের বৈশিষ্ট্যগুলা পারবা, প্যারাচুম্বকের মতোই, খালি এখানে হচ্ছে এটা শক্তিশালী। তাহলে ফেরোচুম্বক পদার্থ হচ্ছে শক্তিশালী বা সবলভাবে আকৃষ্ট হয়। তাহলে ফেরোচুম্বক পদার্থকে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে অনেক বেশি পরিমাণে বড় রেখাগুলো হচ্ছে ফেরোচুম্বক পদার্থের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, আচ্ছা তারপরে এই ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে বি এর মানটা এইচ এর মানের থেকে হচ্ছে অনেক বেশি হয়, ফলে এখানে মিউ এর মানটা 1 এর থেকে অনেক বেশি হয়। ঠিক আছে, আচ্ছা এখন ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে যে একটা 20 তাপমাত্রা আছে, বলছি না যে 20 তাপমাত্রা কি, যে যেই তাপমাত্রায় কোনো একটা চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাকে 20 তাপমাত্রা বলে। এখন আসো মেডিকেল ভর্তি পরীক্ষায় খুবই 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 ইম্পর্টেন্ট লোহার 20 তাপমাত্রা। লোহার 20 তাপমাত্রা হচ্ছে 1043 কেলভিন অথবা 770 ডিগ্রি সেলসিয়াস। খুবই 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 ইম্পর্টেন্ট। লোহার ক্ষেত্রে হচ্ছে তোমার 20 তাপমাত্রা 1043 কেলভিন বা 770 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ 770 ডিগ্রি সেলসিয়াস বা 1043 কেলভিন তাপমাত্রায় হচ্ছে লোহার চুম্বকত্ব সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে পারা যাবে। এবার আসা হচ্ছে ফেরিচুম্বক পদার্থ। আচ্ছা ফেরিচুম্বক পদার্থ হচ্ছে মানে কিছু যৌগিক পদার্থ, যেমন ফেরাইট Fe3O4 ফেরাইট। এই ফেরাইট হচ্ছে এক ধরনের ফেরিচুম্বক পদার্থ। ঠিক আছে, এই ফেরিচুম্বক পদার্থ হচ্ছে দুইটা ভিন্ন ধরনের হচ্ছে আয়ন থাকে,
মানে ব্যাপারটা হচ্ছে ফেরি চুম্বক পদার্থের মধ্যে দুইটা ভিন্ন ধরনের হচ্ছে আয়ন থাকে। দেখো Fe3O4 আগে একটু বুঝো, Fe3O4 এখানে আসলে দুইটা যৌগ আছে, জানো কোন দুইটা যৌগ আছে? এখানে একটা আছে হচ্ছে ফেরাস অক্সাইড, দেখো একটা আছে ফেরাস অক্সাইড, আর একটা হচ্ছে ফেরিক অক্সাইড Fe2O3। তাহলে দেখো ফেরাইটের সংকেত হচ্ছে Fe3O4। এটার মধ্যে আসলে দুইটা যৌগিক পদার্থ আছে, একটা আসে হচ্ছে ফেরাস অক্সাইড আর একটা আসে হচ্ছে তোমার ফেরিক অক্সাইড। দেখো এই দুইটাকে যোগ করো, Fe2, তাহলে যোগ করলে Fe3 হয়, O3O যোগ করলে O4 হয়, অর্থাৎ তার মানে ফেরাইট এর মধ্যে দুইটা যৌগিক পদার্থ আছে, ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড। এই ফেরাস অক্সাইডে আয়রনের জারণ সংখ্যা বা আয়রনের চার্জ সংখ্যা হচ্ছে +2, ফেরিক অক্সাইডে আয়রনের চার্জ সংখ্যা হচ্ছে +3। তার মানে ফেরি চুম্বক পদার্থের ক্ষেত্রে দেখো দুইটা ভিন্ন ধরনের আয়ন থাকে, ওই যে এখানে একটা Fe2+, একটা হচ্ছে Fe3+, এগুলোকে ফেরি চুম্বক পদার্থ বলে। ফেরাইট হচ্ছে এর একটা এক্সাম্পল, তাহলে ফেরাইট হচ্ছে ফেরি চুম্বক পদার্থের এক্সাম্পল, ঠিক আছে? মনে রাখবা কিন্তু প্যাচ লাগে, ফেরি ঋষিকার আছে ফেরি, আগেরটা ছিল ফেরোচুম্বক, এখন হচ্ছে এটা ফেরি চুম্বক। ওকে, আর লাগবে না, হ্যাঁ? আর বাকিগুলো হচ্ছে এক্সাম্পল। তাহলে অ্যান্টি ফেরোচুম্বক হচ্ছে এগুলো হচ্ছে আসলে কোয়ান্টাম ফিজিক্সের পড়া। কোয়ান্টাম ফিজিক্সের জিনিস আসলে এখানে বুঝার দরকার নেই, আসলে জাস্ট তুমি মাথায় রাখো অ্যান্টি ফেরোচুম্বক পদার্থের এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড আর হচ্ছে ম্যাঙ্গানিজ ফেরাইট, এগুলো হচ্ছে অ্যান্টি ফেরোচুম্বক পদার্থের এক্সাম্পল। ওকে, তাহলে দেখো ফেরোচুম্বকের এক্সাম্পল হচ্ছে ওই যে ফেল নিশ্চিত ক্যারিয়ারে, আর ফেরি চুম্বকের এক্সাম্পল হচ্ছে Fe3O4 মানে ফেরাইট, আর অ্যান্টি ফেরোচুম্বকের এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড আর হচ্ছে ম্যাঙ্গানিজ ফেরাইট MnF2। আমি মনে রাখতাম যে অ্যান্টি ফেরোচুম্বক পদার্থের এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গানিজ থাকবে এখানে, তাহলে ম্যাঙ্গানিজ অক্সাইড আর ম্যাঙ্গানিজ ফেরাইট, এইটুকু মনে রাখলেই হয়েছে, ঠিক আছে? আর দরকার নাই। দেখো তাহলে কোন পরমাণু বা আয়ন প্যারাচুম্বক পদার্থের ধর্ম দেখায় না? আমরা প্যারাচুম্বক পদার্থের ধর্ম দেখায় না কারা বলো? যাদের জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, কারণ যাদের জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে তারা ডায়াচুম্বক হয়, তারা কিন্তু প্যারাচুম্বক পদার্থের ধর্ম দেখায় না। তাহলে দেখছো ওইটাই আর কি। তাহলে যে কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন কক্ষগুলি যদি পূর্ণ থাকে, মানে জোড়ায় জোড়ায় যদি ইলেকট্রন থাকে, তাহলে তারা আর প্যারাচুম্বক পদার্থ দেখাবে না, তখন তারা ডায়াচুম্বক পদার্থের মতো আচরণ করবে। যেমন এই যে হিলিয়াম এবং নিয়ন এগুলার পরমাণু, এবং সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন এগুলা। কারণ সোডিয়াম আয়ন মানে কি, দেখো নর্মাল সোডিয়ামে হচ্ছে 3s1, আর সোডিয়াম আয়ন মানে কি 3s1 চলে গেছে, তাহলে এটা 2s2 2p6, তার মানে জোড়ায় জোড়ায় ইলেকট্রন আছে সোডিয়াম আয়নের ক্ষেত্রে। এই জন্য সোডিয়াম আয়ন হচ্ছে ডায়াচুম্বক পদার্থ, এটা প্যারাচুম্বক না, বুঝতেই পারতেছো, কেমিস্ট্রিতে পড়ছি আমরা। সেম ভাবে ক্লোরাইড আয়ন মানে কি Cl-, তাহলে Cl- এর ক্ষেত্রে 18টা ইলেকট্রন থাকে, 18টা ইলেকট্রন থাকার কারণে এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p6, সবগুলো জোড়ায় জোড়ায় আছে Cl-, তাহলে এগুলো সব ডায়াচুম্বক, মানে এগুলা প্যারাচুম্বক না, ডায়াচুম্বক। তাহলে ফেরোচুম্বক পদার্থের বৈশিষ্ট্য, প্যারাচুম্বক পদার্থের বৈশিষ্ট্য, ডায়াচুম্বক পদার্থের বৈশিষ্ট্য, এইগুলাই পরীক্ষায় আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় এগুলাই আসবে, এর বাইরে কিছু আসবে না, বুঝতেই পারতেছো, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফেরোচুম্বক পদার্থ অলরেডি বুঝতেছো যে এটা চুম্বক দ্বারা হচ্ছে অনেক বেশি আকর্ষিত হয়। তাহলে মেইন পয়েন্টগুলো দেখো, চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয়। তারপরে ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট 20 বিন্দু রয়েছে, 20 বিন্দুর উপরে গেলে এদের কোনো চুম্বকত্ব থাকে না। ওই যে 20 বিন্দু হচ্ছে যেই তাপমাত্রায় চুম্বক ধর্মটা নষ্ট হয়ে যায়, তাহলে 20 বিন্দুর উপরের তাপমাত্রায় হচ্ছে এদের চুম্বক ধর্ম নষ্ট হয়ে যায়, ফলে এখানে কোনো চুম্বকত্ব থাকে না। 20 বিন্দুর উপরে গেলে কোনো চুম্বকত্ব থাকে না, ঠিক আছে? আচ্ছা, আবার ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে চুম্বক ধারকত্ব ধর্ম রয়েছে, মানে এরা চুম্বককে ধারণ করতে পারে, এই জন্য ফেরোচুম্বক পদার্থকে কিন্তু চুম্বকে পরিণত করা যায়। যেমন দেখো লোহার মধ্যে মানে লোহা কি করতে পারে? লোহা হচ্ছে তোমার চুম্বকত্বকে ধারণ করতে পারে, ঠিক আছে? এই জন্য লোহাকে তুমি চুম্বকে পরিণত করতে পারবা। তারপর ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে যে চুম্বক আবেশ বি এর মানটা আনুভূমিক প্রাবল্যের থেকে অনেক বেশি হয়, অর্থাৎ এদের চুম্বক প্রবেশতার মান হচ্ছে তাহলে মিউ এর মানটা 1 থেকে অনেক বেশি হয়। এগুলো একটু দেখবা, আর কিছু দরকার নেই। প্যারাচুম্বক পদার্থ ওই যে কম আকর্ষিত হয়, বি এর মান হচ্ছে তোমার এইচ এর থেকে সামান্য বেশি, ফলে এটার মান 1 থেকে একটু বেশি হয়। প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে কোনো 20 বিন্দু বলে কিছু নাই, ঠিক আছে? আর প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে কোনো চুম্বক ধারকত্ব ধর্মও নাই, মানে এরা চুম্বককে কখনো ধারণ করতে পারে না, ফলে প্যারাচুম্বক পদার্থকে তুমি কখনো চুম্বকে পরিণত করতে পারবা না। এগুলোই হচ্ছে বেসিক, ঠিক আছে?
হালকা করে একটু দেখবা। ডায়াচুম্বক তো উল্টা, এগুলা পারবা, ওই প্যারাচুম্বকের উল্টা ওই মেইন জিনিসগুলো একটু দেখবা। ঠিক আছে, একটা ছোট দণ্ড নেওয়া হলো, সেই দণ্ডটা প্যারাচুম্বক নাকি ডায়াচুম্বক নাকি ফেরোচুম্বক, এটা কেমনে পরীক্ষা করবে? তাহলে একটা ছোট দণ্ডের নেওয়া হয়েছে, তাহলে সেই ছোট দণ্ডটা কি ডায়াচুম্বক নাকি ফেরোচুম্বক নাকি হচ্ছে প্যারাচুম্বক? ঠিক আছে, এটা তুমি হচ্ছে কিভাবে পরীক্ষা করবে? এটা পরীক্ষা করার হচ্ছে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে সেই দণ্ডচুম্বকের চারপাশে হচ্ছে মানে সেই দণ্ডের চারপাশে একটা শক্তিশালী তড়িৎচুম্বক প্রয়োগ করবা। সেই শক্তিশালী তড়িৎচুম্বক প্রয়োগ করলে সেই দণ্ডটা যদি দ্রুত ঘুরে যায়, দ্রুত ঘুরে যদি তোমার তড়িৎচুম্বকের উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে, দণ্ডটা যদি দণ্ডের উপর একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে সেটা যদি দ্রুত ঘুরে সেই জিনিসটাকে উত্তর দক্ষিণ মুখ বরাবর অবস্থান করার চেষ্টা করে, তাহলে সেটা হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। আর যদি আস্তে আস্তে ঘুরে, আস্তে আস্তে ঘুরলে হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। আর যদি উত্তর দক্ষিণ মুখের সাথে সমকোণে স্থাপন হয়, মানে উত্তর দক্ষিণ মুখ বরাবর অবস্থান না করে তার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে, সমকোণে অবস্থান করে, তার মানে সেটা আসলে বিকর্ষণ করতেছে, তাহলে সেটা হচ্ছে ডায়াচুম্বক পদার্থ। বুঝছো? তার মানে ধরো এটা একটা দণ্ড, এই দণ্ডের উপর যদি এখন একটা শক্তিশালী তড়িৎচুম্বক প্রয়োগ করো, যদি সেটা তড়িৎচুম্বকের উত্তর দক্ষিণ মুখ বরাবর যদি খুব দ্রুত ঘুরে যায় তাহলে ফেরোচুম্বক, আস্তে আস্তে ঘুরলে প্যারাচুম্বক। আর যদি উত্তর দক্ষিণ মুখ বরাবর না ঘুরে তার সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তার মানে বুঝবা যে এটা আসলে বিকর্ষণ করতেছে, ডায়াচুম্বক। ঠিক আছে, পারা যাবে। এবার আসো চৌম্বক ডোমেইন। চৌম্বক ডোমেইন হচ্ছে ওই যে ফেরোচুম্বক পদার্থের অভ্যন্তরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা আছে যাদের মাত্রা হচ্ছে তোমার 10⁻² সেন্টিমিটার, এবং প্রতিটি অঞ্চলের মধ্যে 10⁻15 থেকে 10⁻17 সংখ্যক পরমাণু থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোকে চৌম্বক ডোমেইন বলা হয়। অর্থাৎ ধরো এই পুরাটা যদি একটা লোহার টুকরা হয়, সেই লোহার টুকরার মধ্যে অনেকগুলো এরকম ছোট ছোট এলাকা আছে, যে ছোট ছোট এলাকার মধ্যে তোমার চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা নির্দিষ্ট দিকে হচ্ছে তোমার বিন্যস্ত আছে, এটাকে চৌম্বক ডোমেইন বলে। ঠিক আছে, চৌম্বক ডোমেইন বলে। এবং এই ছোট্ট ছোট্ট এলাকাগুলো হচ্ছে এক একটা ছোট্ট ছোট্ট চুম্বকের মতো আচরণ করে। অর্থাৎ এইটা একটা ছোট্ট চুম্বকের মতো আচরণ করে, এটা একটা চুম্বকের মতো আচরণ করে, এটা একটা চুম্বকের মতো আচরণ করে, এটা একটা চুম্বকের মতো আচরণ করে। অর্থাৎ প্রত্যেকটা চৌম্বক ডোমেইনের চৌম্বক ক্ষেত্রের দিক যেহেতু একটা নির্দিষ্ট দিকে কাজ করে, এই জন্য প্রত্যেকটা চৌম্বক ডোমেইন হচ্ছে একটা ছোট্ট ছোট্ট চুম্বকের মতো আচরণ করে। এটা একটা ছোট্ট চুম্বকের মতো আচরণ করে, কারণ এখানে চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে একই দিকে, মানে এইটুকু এলাকার চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে একই দিকে, আবার এইটুকু এলাকার চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে একই দিকে। তাহলে এগুলা প্রত্যেকটা এলাকা হচ্ছে তোমার কি হিসেবে কাজ করে? চৌম্বক ডোমেইন হিসেবে কাজ করে প্রত্যেকটা এলাকা। কিন্তু তারপরও এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে একটা সাধারণ লোহা সাধারণ অবস্থায় কিন্তু সে চুম্বক হিসেবে কাজ করে না, কেন করে না? কারণ এখানে যে অনেকগুলো চৌম্বক ডোমেইন আছে, নর্মালি সেই চৌম্বক ডোমেইনগুলোর এক একটার দিক হচ্ছে এক এক দিকে। দেখো এটার দিক এই দিকে, 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 এটার দিক এই দিকে। অর্থাৎ একটা সাধারণ লোহার মধ্যে অনেক ছোট ছোট এলাকা আছে বা অনেক ছোট ছোট ডোমেইন আছে, যে এলাকায় হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে একই দিকে কাজ করে। অর্থাৎ সেই ছোট্ট ছোট্ট এলাকাগুলা প্রত্যেকটাই তোমার চুম্বকের মতো আচরণ করতেছে। কথা ঠিক আছে, বাট সমস্যাটা হচ্ছে এগুলো এক একটা এক এক দিকে অবস্থান করার কারণে একটা আরেকটাকে ব্যালেন্স করে দেয়। একটা আরেকটাকে ব্যালেন্স করে দেওয়ার কারণে এখানে নিট কোনো চুম্বকত্ব থাকে না, এই জন্য সাধারণ লোহা নর্মালি কোনো চুম্বক ক্ষেত্র প্রদর্শন করে না, সাধারণ লোহা। কিন্তু সেই সাধারণ লোহার উপর যদি একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করো, তাহলে সেই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের দিক যেদিকে, তখন সবগুলা ডোমেইনের দিক হচ্ছে সেই দিকে হয়। অর্থাৎ এই সাধারণ লোহাকে যখন একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র যখন স্থাপন করবা, সেই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের দিক যেদিকে হবে তখন সবগুলা ডোমেইনের দিকটাও সেই দিকেই হবে। তখন দেখো এই যে এটাতে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র স্থাপন করলে দেখো এখন সবগুলা চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে একই দিকে হওয়ার কারণে তখন এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তখন লোহাটাকে চুম্বক আকর্ষণ করে। বুঝছো? তার মানে সাধারণ অবস্থায় চৌম্বক ডোমেইনের দিকগুলো এক একটার এক এক দিকে থাকে, এই জন্য বিশৃঙ্খল অবস্থায় থাকে, এখানে কোনো চুম্বকত্ব থাকে না। কিন্তু তার উপর একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে তখন সবগুলা চুম্বকের দিকটা হচ্ছে একই দিকে হয়। ঠিক আছে, তখন সেখানে সেটা হচ্ছে চুম্বককে আকর্ষণ করতেছে, এরকম আর কি ব্যাপারটা। এবার আসা হচ্ছে কোনটায় কি ইউজ করা হয়। ঠিক আছে, কোনটায় কি ইউজ করা হয় এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। কপি কলে
কাঁচা লোহা ব্যবহার করা হয়, ঠিক আছে। কপিকলে কাঁচা লোহা ব্যবহার করা হয়, একটু মনে রাখবা। এবার আসো তড়িৎ চুম্বক এবং স্থায়ী চুম্বক, এগুলো কিছুই লাগবে না, ঠিক আছে। তড়িৎ চুম্বকের চুম্বক প্রাবল্য দুইভাবে হচ্ছে বাড়ানো যায়, এগুলো আমরা ক্লাসের প্রথম দিকেই পড়ছি। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ বাড়িয়ে, অথবা এই যে সলিনয়েডের হচ্ছে তোমার প্যাচের সংখ্যা বাড়িয়ে। তাহলে তড়িৎ চুম্বক কি? তড়িৎ চুম্বক তো বুঝতেই পারতেছো। তড়িৎ চুম্বকটা কি জানো? যে ইউ আকৃতির মনে করে একটা কাঁচা লোহা, ধরো ইউ আকৃতির হচ্ছে একটা কাঁচা লোহা, সেই কাঁচা লোহার চারপাশে মনে করে আমি একটা তার পেঁচায় দিছি। ইউ আকৃতির একটা কাঁচা লোহা, সেই কাঁচা লোহার চারপাশে হচ্ছে আমি একটা তার পেঁচায় দিছি। তার পেঁচায় দিয়ে যদি এখন সেই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি, তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে তখন এই পুরাটা হচ্ছে একটা চুম্বকে পরিণত হয়। এটাকেই তোমার বলা হয় তড়িৎ চুম্বক, ঠিক আছে। ওকে, তাহলে এই তড়িৎ চুম্বকের প্রাবল্য দুইভাবে বাড়ানো যায়। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের মান বাড়াইলে বৃদ্ধি পায়, আর এই যে প্যাচের সংখ্যা যত বেশি বাড়াবো তত বেশি বৃদ্ধি পায়, ঠিক আছে, পারা যাবে। এবার আসো স্থায়ী চুম্বক, ঠিক আছে। তাহলে স্থায়ী চুম্বক হচ্ছে যে সমস্ত পদার্থগুলোকে একবার চুম্বকে পরিণত করলে সেগুলা সহজে চুম্বকত্ব নষ্ট হয় না। তাহলে যেই পদার্থগুলোকে একবার আমি চুম্বকে পরিণত করলে সেগুলা আর সহজে চুম্বকত্ব হারাবে না, বা সহজে সেইটার চুম্বকত্ব নষ্ট হবে না, তাকে আমরা কি বলি? স্থায়ী চুম্বক বলি, ঠিক আছে। স্থায়ী চুম্বক তৈরি করার ক্ষেত্রে আমাদের তিনটা বৈশিষ্ট্য খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে উচ্চমানের হচ্ছে নিগ্রহ সহনশীলতা থাকবে, উচ্চমানের ধারণ ক্ষমতা থাকবে, অর্থাৎ সেটার চুম্বক ধারণ ক্ষমতা উচ্চ হবে, মানে একবার চুম্বককে ধারণ করলে সেটা সহজে ছাড়বে না। উচ্চমানের তাহলে ধারণ ক্ষমতা থাকতে হবে, উচ্চমানের নিগ্রহ সহনশীলতা থাকতে হবে। উচ্চমানের নিগ্রহ সহনশীলতা বলতে এটা অনেক সহনশীল থাকবে, সহজে নষ্ট হবে না। তো উচ্চমানের ধারণ ক্ষমতা, উচ্চমানের নিগ্রহ সহনশীলতা, আর এখানে একটা হিস্টেরেসিস লুপ আছে, সেই হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল হচ্ছে বেশি হইতে হবে। হিস্টেরেসিস লুপকে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা, এই যে এই গ্রাফের ক্ষেত্রফলটা বেশি হইতে হবে। এই গ্রাফটা এখন বুঝার দরকার নাই, বুঝছো, এখান থেকে ওইভাবে প্রশ্ন আসে না। জাস্ট খালি তিনটা বেসিক কথা মনে রাখবা। এই গ্রাফটাই যেরকম একটা লেখচিত্র, এরকম একটা লেখচিত্রকে হচ্ছে হিস্টেরেসিস লুপ বলে। এই হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল যত বেশি হবে, এই গ্রাফটার ক্ষেত্রফল যত বেশি হবে সেটা স্থায়ী চুম্বক হবে। খালি এটা মাথায় রাখো, এই গ্রাফের ক্ষেত্রফল যত বেশি সেটা স্থায়ী চুম্বক হবে, আর ক্ষেত্রফল যত কম হবে সেটা অস্থায়ী চুম্বক হবে। ক্ষেত্রফল কম হইলে অস্থায়ী চুম্বক হবে, ক্ষেত্রফল বেশি হলে স্থায়ী চুম্বক হবে। এই দুইটা লাইনই তোমার এখন লাগবে, ঠিক আছে। এইগুলো আর এর থেকে ডিটেলস এখন দরকার নাই, এই গ্রাফ বুঝার কোনো মানেই হয় না, ঠিক আছে। তাহলে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল বেশি হইতে হবে, ধারণ ক্ষমতা উচ্চমানের হইতে হবে, আর হচ্ছে উচ্চমানের নিগ্রহ সহনশীলতা থাকতে হবে, মানে সহনশীলতা বেশি, সহজে এটা নষ্ট হবে না। আবার ধারণ ক্ষমতা বেশি, মানে অনেক শক্তিশালী চুম্বক হিসেবে কাজ করবে, আর হচ্ছে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল বেশি। এই তিনটা শর্ত মানলে সেটা হচ্ছে তোমার মানে স্থায়ী চুম্বক হিসেবে কাজ করবে। তাহলে ইস্পাত দ্বারা তৈরি চুম্বক, ইস্পাতের হচ্ছে এরকম একটা বৈশিষ্ট্য আছে, যে ইস্পাত দ্বারা তৈরি চুম্বকগুলাই নর্মালি হচ্ছে স্থায়ী চুম্বক। তো বর্তমানে হচ্ছে এখন কিছু চুম্বক আবিষ্কার করা হয়েছে, সিরামিক চুম্বক, সংকর চুম্বক, এগুলা কোনটা কি একটু হেডলাইনগুলা রিডিং পড়বা ভালো মতো। যে আয়রন অক্সাইড আর হচ্ছে বেরিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি হচ্ছে সিরামিক চুম্বক, বহুল প্রচলিত, ঠিক আছে। সম্প্রতি উদ্ভাবিত সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক হচ্ছে নিওডিনিয়াম বোরন আয়রনের চুম্বক, ঠিক আছে। আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইডের মিশ্রণে যে সিরামিক চুম্বক তৈরি করা হয় সেই সিরামিক চুম্বক ফেরাইট নামেও পরিচিত। একটু ভালো মতো পড়বে এগুলো পুরো প্যারাটা হচ্ছে রিডিং দিবা। সংকর চুম্বক হচ্ছে ওই যে সংকর ধাতু, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, তামা এবং অ্যালুমিনিয়ামের সংকর বা মিশ্রণ দিয়ে তৈরি করছে সংকর চুম্বক। আয়রনের সংকরের মধ্যে 0.8 ভাগ বা 80%-এর বেশি কার্বন থাকলে এটা স্থায়ী চুম্বক তৈরি করে। তাহলে একটা সংকর চুম্বকের এক্সাম্পল হচ্ছে ভি ক্যালয়, ঠিক আছে। ভি ক্যালয়, এখানে হচ্ছে ভ্যানাডিয়াম থাকে, কোবাল্ট থাকে, লোহা থাকে। ভ্যানাডিয়াম, কোবাল্ট এবং লোহা মিলে ভি ক্যালয় হচ্ছে একটা সংকর চুম্বক তৈরি করা হয়েছে। তাহলে এগুলো একটু ভালো মতো পড়বা। এখন আসো এই যে এই ছকটা, এই ছকের মধ্যে খুবই ইম্পর্টেন্ট ব্যবহারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পার্সেন্টেজটা অত ইম্পর্টেন্ট না, ব্যবহারটা বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি তোমাকে বলি, সিরামিক চুম্বক খুবই ইম্পর্টেন্ট। আমি দেখায় দিচ্ছি, সিরামিক চুম্বক কম্পিউটারের স্মৃতির ফিতায়, টেপ রেকর্ডারের ফিতায়, রেডিওর অ্যান্টেনা তৈরিতে হচ্ছে ব্যবহার করা হয়, এটা সবচেয়ে বেশি আসে। তাহলে সিরামিক চুম্বক কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটারের স্মৃতির ফিতায়,
টেপ রেকর্ডারের ফিতা ইউজ করা হয়, এগুলা রেডিওর অ্যান্টেনা তৈরিতে ব্যবহার করা হয়। সিরামিক চুম্বক কি দিয়ে তৈরি? আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইড দিয়ে তৈরি, আমরা এগুলা জানি। এবার আসো ভিক অ্যালয়। ভিক অ্যালয় হচ্ছে লোহা, কোবাল্ট এবং ভ্যানাডিয়াম, আমি মাত্র পড়াইছি। ভিক অ্যালয় হচ্ছে তোমার এই যে টেপ রেকর্ডারের ফিতা তৈরিতে হচ্ছে ব্যবহৃত হয়। এবার আসো স্ট্যালয় বা কাঁচা লোহা। স্ট্যালয় বা কাঁচা লোহা হচ্ছে দেখো এই যে লোহা আর হচ্ছে 4% সিলিকনের মিশ্রণকে বলা হয় স্ট্যালয় বা কাঁচা লোহা। এগুলা হচ্ছে তোমার ওই যে ডায়নামো এবং মোটরের হচ্ছে আর্মেচার তৈরিতে, ট্রান্সফরমারের মজ্জা, টেলিফোনের ডায়াফ্রামে হচ্ছে ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো একটু দেখবা। পারম্যালয়, পারম্যালয় দিয়ে তোমার তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। একটু দাগানোগুলো একটু বেশি পড়বে, এগুলো বেশি আসে। এবার আসো খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট টিকোনাল। দেখো টিকোনালের মধ্যে দেখো টাইটেনিয়াম থাকবে মনে করবা। অ্যালিনিকো, অ্যালিনিকোর মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম থাকবে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস হচ্ছে খুব কমন, দেখো লোহা, তামা, নিকেল, কোবাল্ট, এই চারটা হচ্ছে কমন। দেখো অ্যালিনিকো আর হচ্ছে টিকোনাল, এই দুইটার মধ্যে খেয়াল করে দেখো লোহা, তামা, কোবাল্ট, নিকেল এই চারটা হচ্ছে সেম, খালি পার্থক্যটা কোথায় দেখো। অ্যালিনিকো, অ্যালিনিকোতে তোমার শুধু অ্যালুমিনিয়াম থাকে, আর টিকোনালে হচ্ছে অ্যালুমিনিয়ামের পাশাপাশি টাইটেনিয়াম থাকে। তো টাইটেনিয়ামের জন্য এটা নাম হচ্ছে টিকোনাল। টিকোনাল হচ্ছে তোমার দুইটাই স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। টিকোনাল তারপর অ্যালিনিকো এগুলো সবই স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, পারা যাবে। এবার আসো হিস্টেরেসিস লুপ। এই হিস্টেরেসিস লুপটা পড়ার কোনো দরকার নাই, এই যে এটা আসলে বুঝা কোনো লাভই নাই, এটা কখনোই আসবে না এই লুপ থেকে। খালি একটা বেসিক মাথায় রাখবা, হিস্টেরেসিস লুপ থেকে আমি দুইটা জিনিস খালি মনে রাখতে বলছি। ক্ষেত্রফল বেশি হলে স্থায়ী চুম্বক হবে, ক্ষেত্রফল কম হলে অস্থায়ী চুম্বক হবে। ঠিক আছে, ওকে। তাহলে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কম হলে অস্থায়ী চুম্বক হয়। তাহলে এখন আসো অস্থায়ী চুম্বকের ব্যবহার। অস্থায়ী চুম্বকের ব্যবহার, তাহলে দেখো কৃত্রিম চুম্বক তৈরিতে ব্যবহৃত চুম্বক পদার্থের উপাদানের উপর নির্ভর করে কৃত্রিম চুম্বককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক। তাহলে অস্থায়ী চুম্বকের ক্ষেত্রে কি হবে? হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফলটা হচ্ছে একবারে কম হবে। তাহলে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কম হলে অস্থায়ী চুম্বক, আর হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল বেশি হলে স্থায়ী চুম্বক। যাই হোক, তাহলে মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, তাহলে মোটর, জেনারেটর, ট্রান্সফরমার ইত্যাদিতে হচ্ছে তোমার অস্থায়ী চুম্বকের হচ্ছে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন আকৃতির তড়িৎ চুম্বক, বৈদ্যুতিক ঘণ্টা, ইস্পাতের ভারী জিনিস উঠানামার ক্ষেত্রে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। টেলিফোনের ইয়ারপিস এবং দরজায় হচ্ছে তড়িৎ চুম্বক তালায় হচ্ছে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। রিডিং দিবা, জাস্ট একটু রিডিং দিবা। ঠিক আছে, আচ্ছা। স্থায়ী চুম্বক হচ্ছে, এটাও একটু রিডিং দিবা, যে স্থায়ী চুম্বকের হচ্ছে তোমার চুম্বকত্ব সহজে বিলুপ্ত হয় না, এই জন্য এটা দিয়ে হচ্ছে তোমার ওই যে রেডিওর অ্যান্টেনা, টেপ রেকর্ডিংয়ের ফিতা, তারপরে হচ্ছে তোমার লাউড স্পিকারের হচ্ছে তোমার এইগুলো ইউজ করা হয়। সিরামিক চুম্বক হচ্ছে ওই যে কম্পিউটারের স্মৃতির ফিতায়, টেপ রেকর্ডারের ফিতা এবং রেডিও অ্যান্টেনা তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, সিরামিক চুম্বকের মধ্যে ওই যে আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইডের মিশ্রণ থাকে, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এড়িয়ে আসে। আর এই যে খনিজ থেকে উত্তোলনকৃত যে প্রাকৃতিক চুম্বক, সেই প্রাকৃতিক চুম্বকের দিকদর্শী ধর্ম থাকায় দিক নির্ণয়ের কাজে ব্যবহৃত হয়। ওই যে বলছি যে প্রাকৃতিক চুম্বক সবসময় উত্তর দক্ষিণ মুখ বরাবর অবস্থান করে, সো এর মাধ্যমে দিক নির্ণয় করা যায়। সমুদ্রের দিক নির্ণয় করার জন্য এটা ইউজ করা হয়। এখান থেকে ওই যে কম্পাস তৈরি করা হয়েছে, কম্পাস দিক নির্ণয় করার জন্য কম্পাস তৈরি করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে কাঁচা লোহা। ঠিক আছে, কাঁচা লোহার সাথে ওই যে দেখো লোহার সাথে 4% সিলিকন মিশিয়ে কাঁচা লোহা বা স্ট্যালয় তৈরি করা হয়েছে। একটু আসবে কিন্তু এটা, যে লোহার সাথে 4% সিলিকন মিশিয়ে তোমার কাঁচা লোহা বা স্ট্যালয় তৈরি করা হয়েছে। কাঁচা লোহায় হচ্ছে ওই যে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফলটা হচ্ছে কম হয়। এখানে হিস্টেরেসিস এই যে অপচয়টা ইস্পাতের চেয়ে কম হয়, ক্ষেত্রফল কম হয়। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো একটু দেখবা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো পড়বো, মানে এই চ্যাপ্টারের শেষের দিকের জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। স্থায়ী চুম্বকের ব্যবহার, অস্থায়ী চুম্বকের ব্যবহার, এই ব্যবহারগুলো, তারপরে ওই যে ছকটা ইম্পর্টেন্ট, কোনটাকে কোন কাজে ব্যবহার করা হয়, কোনটা কত পার্সেন্ট থাকে। হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল বেশি হলে স্থায়ী চুম্বক, আর ক্ষেত্রফল কম হলে অস্থায়ী চুম্বক। এই জিনিসগুলো একটু বেশি দেখবা। আর ভূচুম্বকের ওই যে বিচ্যুতি কোণ, বিনতি কোণ, এই সূত্রগুলো একটু দেখবা। এই তো এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, বুঝোই তো মেডিকেলে একটু আসলে মুখস্থ নির্ভর প্রশ্ন আসে ফিজিক্স থেকে, তাই না? তো এই জন্য এইগুলো একটু ভালো মতো পড়বা, আর অবশ্যই কিন্তু অনুশীলনের প্রশ্ন সলভ করে ফেলবা। আর এখান থেকে চ্যাপ্টারের শেষে দেখবা যে কিছু সূত্র আছে, সূত্রগুলো হচ্ছে একবার করে চোখ বুলাবা, আর হচ্ছে অনুশীলনের প্রশ্ন সলভ করে ফেলবা। আর মনে রাখবা যে অনুশীলনের প্রশ্ন সলভ করতে বা সূত্র চোখ বুলাইতে যদি কোনোটা যদি ভুল মনে হয়, তুমি সঠিকটাই পড়ো।
উত্তর ভুল থাকলে সঠিকটাই পড়ো, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে টেনশন করার কারণ নাই। ভুল থাকলে সঠিকটাই পড়ো, এটাই হচ্ছে সঠিকটাই পরীক্ষায় দাগায় দিয়ে আসবা, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে তাহলে পড়ে রাখো। তাহলে আমরা আজকে একটা রুটিন দিব না, ঠিক আছে? আগামীকাল ক্লাস থাকবে, আগামীকাল থেকে তো ক্লাস এমনিতেই আছে, আজকে রুটিন দিব না, একটু সময় লাগতেছে দেখে আজকে আমরা আগে জানায় রাখছিলাম যে ক্লাস হবে, তো ঠিক আছে। তাহলে আমরা কালকের মধ্যে হচ্ছে ডিজাইন করে হচ্ছে রুটিন পেয়ে যাবা কালকে থেকে, আর কালকেও ক্লাস থাকবে। তো তাহলে ভালো মতো হচ্ছে পড়ে রাখো, আর একটু মনে রাখো 13 তারিখে কিন্তু তোমাদের একটা পরীক্ষা আছে, ওই যে সেকেন্ড রিভিশন এক্সাম, ঠিক আছে? সেকেন্ড এক্সট্রা রিভিশন যে এক্সামগুলো 13 তারিখে আছে, ঠিক আছে? এটা রুটিনটা কি অলরেডি আমরা হচ্ছে বলে দিছি, কিন্তু এটা রুটিনটা যে গত রুটিনে যা যা ছিল, এগুলো কিন্তু আমরা বলে দিছি, এগুলাই হচ্ছে তোমার থাকবে। তারপরও আজকে আমরা আরেকবার একটু বলে দিব না রুটিনটা, ঠিক আছে? ওকে, 13 তারিখে কিন্তু তাহলে পরীক্ষা আছে, এক্সট্রা রিভিশন এক্সাম, ভালো মতো হচ্ছে পড়ো, ঠিক আছে? তাহলে এই ক্লাসগুলো হচ্ছে করো ইনশাল্লাহ। তাহলে অনেক ভালো থাকো, আজকের মতো এখানেই শেষ। আজকেই মনে হয় আমরা সবচেয়ে ছোট ক্লাস নিলাম মনে হয়, তাই না? ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।